1 ঘন্টা ধরে বাড়ির বাইরে এক পায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কেউ এসে বলছে না যে আপনি এই বাড়ির ভেতরে যান। এদিকে আমার পা ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব। আসলে শুভা ম্যাম রুমে অনুমতি না নিয়ে ঢোকার জন্য আমাকে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে। আপনারা কিছুই বুঝছেন না, তাই তো? তো চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। তার আগে আমার পরিচয়টা দিই। আমি মুস্তাসির হাসান তামিম। আর যে আমাকে শাস্তি দিয়েছে তার কথা না হয় আস্তে আস্তে গল্পেই জেনে যাবেন। তো চলুন, এত বকবক না করে গল্পের থেকে ঘুরে আসা যাক। ও সরি, আমি না একটু বেশি বকবক করছিলাম। যাই হোক, অতীত থেকে ঘুরে আসি আমার। কিছুদিন আগে রুমের মধ্যে শুয়ে আছি, এমন সময় বোন রুমা টোকা দিয়ে বলল, ভাইয়া দরজাটা খোল। কি হয়েছে? এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? আব্বু বলছে তোকে এখনই রেডি হয়ে নিচে আসতে। এত তাড়াহুড়ো করে আবার কোথায় যাচ্ছে? আব্বু বলছে আব্বুর কোন একটা বন্ধুর ছেলের বিয়েতে দাওয়াত করেছে, আর সেখানে আব্বু আমাদের সবাইকে নিয়ে যাবে বলছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রুহিরা আর কিছু না বলেই চলে গেল। আমি ফ্রেশ হয়ে একটা নেভি ব্লু কালারের শার্ট আর কালো প্যান্ট পরে হাতে ঘড়ি পরে নিচে চলে আসলাম। আমি নিচে আসতেই আব্বু বলল, রেডি হয়েছিস তাহলে? তাহলে এবার যাওয়া যাক। সবাই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিয়ে বাড়ি পৌঁছে সবাই বিয়ে স্টেজে চলে গেল। আমি একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়লাম। এদিক ওদিক তাকাতেই দেখি একটা নীল শাড়ি পরা মেয়ে আমার থেকে দূরে একা একা বসে আছে। খুব ভালো করে খেয়াল করতেই দেখলাম নীল শাড়ি হাতে নীল চুড়ি। বাহ, বেশ সুন্দর মানিয়েছে মেয়েটাকে। আমি চুপি চুপি মেয়েটার একটা ছবি তুলে নিলাম। বিয়ে বাড়ি থেকে এসেই রুমে গিয়ে দিলাম একটা ঘুম। সকালবেলায় নাস্তা করছি, এমন সময় আব্বু একটা বডিগার্ড এসে আমাকে বলল, স্যার, আপনি যে ইনফরমেশনগুলো চেয়েছেন সব এখানে আছে। ওকে ধন্যবাদ। আব্বুর বডিগার্ডগুলো অনেক দ্রুত কাজটা করে ফেলেছে, খুবই ভালো লাগে। কাল রাতে বিয়েবাড়ি থেকে এসে গার্ডকে মেয়েটার ছবি দিয়ে বললাম সব ইনফরমেশন বের করতে, কিন্তু একদিন হলো তাতেই মেয়েটার সব ইনফরমেশন নিয়ে আসলো। আমি গার্ডটার দেওয়া কাগজগুলো খুলে দেখতে লাগলাম। মেয়েটার নাম শুভা চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে। বাহ, আবার মেয়ের জন্য বডিগার্ড খুঁজছে, ব্যাপার না। মেয়েটাকে পেতে তো অন্তত এইটুকু কষ্ট করাই যায়। আমি ইনফরমেশনগুলো দেখে গার্ডসকে বললাম, আজকে আপনাকে আমার সাথে যেতে হবে। কোথায় যাব স্যার? চৌধুরী ম্যানশনে যাব। আর ওইখানে গিয়ে তুমি আমাকে স্যার করবে না। আমি তোমাকে আমার কাছের একটা বড় ভাই হিসেবে পরিচয় করিয়ে দিব, তুমি হ্যাঁ বলবে। স্যার, আপনি কি করতে চাইছেন বলেন তো? সেটা সেখানে গেলেই বুঝতে পারবে। আচ্ছা, আমার জন্য বাইরে অপেক্ষা করো, আমি আসছি। নাস্তা শেষ করে রাহাতের সাথে বের হলাম, দেখি না কি হয়। ৮ ঘন্টা পর দুইজনই চৌধুরী বাড়ির সামনে চলে আসলাম। বাড়ির চারিপাশটা বাউন্ডারি করা, গোল্ডেন কালারের রং করা চারিপাশে। রাহাত, আমি কি বলছি মনে আছে তো? হুম, স্যার মনে আছে। আমি আর তুমি ভেতরে যাব, আর তুমি গিয়ে আমাকে পরিচয় করিয়ে দেবে। আর আমাকে ওইখানে স্যার করবে না, বলেই দিচ্ছি। জি। আচ্ছা, বাহিরে তো বাড়ির কেয়ারটেকারের জন্য লোক নিয়োগ দিচ্ছে, দেখা যাক ভিতরে গিয়ে কি হয়। আমরা ভিতরে গিয়ে দেখি। আচ্ছা, দেখা যাক। চলেন ভিতরে যাই। আহ, কি সুন্দর বাড়ি! এমন যদি একটা শ্বশুর বাড়ি হতো তাহলে ঘর জামাই থাকতে দুপাই রাজি হতাম। বাড়ির সামনে দক্ষিণ পাশে একটা ছোট্ট বাগান, সব ধরনের ফুল আছে। মনে হয় যত ফুল জন্মানো বাংলার মাটিতে সব ফুল গাছই এই বাড়িতে। বাড়ির ভিতরটা আরো সুন্দর, বাইরে থেকে অতটা বোঝা যায় না। বাড়িটা মাটির উপরে 2 তলা আর মাটির নিচে পুরো 1 তলা। স্যার বসেন, আর দেখা লাগবে না। আরে রাহাত, দেখতে দাও, ভবিষ্যতে শ্বশুর বাড়ি বানাবো, তাই একটু ভালোভাবে দেখে নিচ্ছি। স্যার, তার মানে আপনি? হয়েছে, বুঝে গেছো যখন আর বলতে হবে না। তুমি তামিম, তাই তো? আমার দিকে ইশারা করে রায়হান চৌধুরী বলল, জি স্যার, আমি তামিম। তাহলে তুমিই একটু আগে আমাকে কল দিয়েছিলে চাকরির জন্য। আচ্ছা, তোমার পাশে এটা কে? স্যার, ও আমার বড় ভাই রাহাত। আমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই আপনাকে কল দিছিলাম, কারণ পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখেছিলাম। আমার কথা শুনে রাহাত অবাক হয়ে গেল, কারণ আমি কবে কল দিলাম আর পত্রিকা বিজ্ঞাপন দিল কবে। রাহাত, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো। তা তামিম, তুমি আর রাহাত কি নিয়ে কথা বলছিলে? দেখেন না স্যার, আমি শুধু বলছি এমন একটা যদি শ্বশুর বাড়ি হতো আমার, তাহলে ঘর জামাই থাকতাম। আর বড় ভাই বলে শ্বশুর বাড়ির চিন্তা করলে চাকরি হবে না।
বলেন তো স্যার, আমি কি ভুল বললাম? রাহাত, ও তো কিছু ভুল বলে নাই। আমারে কেউ বুঝে না। কাজের কথায় আসি, কি বলো? স্যার, আমার একটা কথা আছে। কি কথা? আমি বাড়িতে কেয়ারটেকারের কাজ করতে পারবো না। ওই তুই চুপ করবি? আমি তো চুপ করে আছি। তামিম বাবা, তুমি কি কি কাজ পারো? যেমন? গাড়ি চালাতে পারো? পারি। বাইক চালাতে? এটা কোনো ব্যাপার? তোমাকে একটা কাজ দিব, করতে পারবে? অবশ্যই পারবো, তবে আর বলতে হবে না, আমি তোমাকে সে কাজ দিব না। তাহলে রাজি। তোমার কাজ হলো আমার মেয়ের বডিগার্ড হয়ে থাকা, সবসময় ওর পাশে থাকতে হবে, ওর যেন কোনো বিপদ না হয় সেটা তুমি দেখবে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নিতে পারবো। তাহলে বিকালে চলে এসো, আর আসার সময় কিছু আনতে হবে না, সবকিছুর ব্যবস্থা আমি করে রাখবো। তাহলে এখন আসি স্যার, ভালো থাকবেন। বিকেলে চলে আসবে কিন্তু। আসি। যাক, বাঁচা গেল। শেষ পর্যন্ত বাড়ির কেয়ারটেকার হতে হলো না, বডিগার্ড হলাম একটা মেয়ের। আমাকে বডিগার্ড হিসেবে পছন্দ না করার মতন কিছুই নেই। দানবের মতন চেহারা, দেখতে হ্যান্ডসাম, খুব সুন্দর। চৌধুরী বাড়ি থেকে বের হতেই রাহাত বলল, স্যার, উনি যে চাকরির বিজ্ঞাপন দিল, কই আমাকে জানাননি তো? সবকিছু জেনে কি করবা? আচ্ছা চলো মার্কেটে যাই, কিছু কাপড় কিনতে হবে। আচ্ছা স্যার, চলেন। এরপর দুজন রিক্সা নিয়ে মার্কেটে চলে আসলাম। তবে মার্কেটের ভেতরে না গিয়ে বাইরে বসে যে কাপড়গুলো বিক্রি করে ওইগুলোই দেখতে লাগলাম। তখন রাহাত অবাক হয়ে বলল, স্যার, আপনার তো টাকার অভাব নেই, তাহলে ফুটপাতের কাপড়গুলো দেখতেছেন কেন? চলেন কোনো একটা শোরুম থেকে কিনে আসি। আরে গাধা, আমি এখন বডিগার্ড, আর বডিগার্ডরা ব্র্যান্ডেড কাপড় পরলে বডিগার্ডের মতন লাগবে না। আমি চাচ্ছি একদম খ্যাত সাজতে। আর তোমরা সবাই তো জানো আমি দামি কাপড় একদম পছন্দ করি না। জি স্যার, আপনার সাথে তর্ক করে কখনো জিততে পারিনি, আজকেও পারবো না, তাই আপনার যা ইচ্ছা কিনেন। আমি আর কথা না বলে কিছু কাপড় কিনে নিলাম। কাপড় কিনে বাসায় চলে আসলাম। দুপুরে খেয়ে দিলাম এক ঘুম। 5টায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে 2 ঘন্টা পর আমার কর্মস্থলে পৌঁছালাম। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল একটা মহিলা। আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম। তুমি মনে হয় তামিম। জি আন্টি, আমি তামিম। এসো বাবা, ভিতরে এসো। হুম। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আন্টি, নাস্তা লাগবে না। কেন বাবা, এটা তোমার নিজের বাড়ি মনে করে থাকবা? পারবো না। আমার মুখে মুখে কথা বলবা না, আমি তোমার মায়ের মতো, আমি যেটা বলবো সেটা করবা। ঠিক আছে। তুমি বসো, আমি আসছি। মা, কলিং বেলটা বাজাতে এতক্ষণ বাজালে কি অসুবিধা হতো? আন্টি দরজা খুলতো, এখন আমাকে খুলতে হবে। ধুর। দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। ছেলেটার চোখে তো কাজল থাকার কথা না। মা, কানে দেখছি 2টা পিরামিড বসানো। মা, ঠোঁটে আবার গোলাপি লিপস্টিক, হাতে মেহেন্দি, মাথায় কিছু ঢুকছে না। এটা কি মেয়ে নাকি ছেলে সেটাই বুঝতে পারছি না। তাই উপর থেকে নিচে একবার চোখ বুলিয়ে নিয়ে শিওর হলাম এটা একটা শার্ট প্যান্ট পর মেয়েটা। না, এটা কে? তাকে চাই। বুঝো ঠেলা, একটা লাগিয়ে দিল ঠাস করে। আজব রমণী। দরজা বন্ধ করে পিছনে ঘুরে দেখি আন্টি হাসছে। আমিও পড়ে গেলাম লজ্জায়। এখনো যার বডিগার্ড হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো তাকেই দেখলাম না, অথচ একটা ঠাস করে বাড়ি খেলাম। আমি আমার পরীকে খুঁজছি, কিন্তু কোথাও দেখছি না। তাই আন্টিকে বললাম, আন্টি, আপনি হাসতেছেন, আমি এখনো তাহাকে দেখতে পেলাম না যার জন্য বডিগার্ডের চাকরি পেলাম। এখন যার হাতে একটা খেয়েছো উনি সে। হ্যাঁ? আন্টি বলে কি? এটা আমার শুভাপরি, কিন্তু জামার এই অবস্থা কেন? আর আমি ওকে চিনতে পারলাম না। হাস্যকর। তামিম, তুই এখনো বোকাই থেকে গেলি রে। প্রথম দিন একটা খেয়েই নিলাম, না জানি পরে কি হয়। ওকে কিন্তু তোমায় সামলাতে হবে, পারবে তো? এই তামিম পারে না এমন কোনো কাজ নেই আন্টি। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। চলেন। আন্টি, একটা কথা বলবো। বলো বাবা। আমাকে অন্য রুমে দিলে হয় না? যেমন? বাড়ির কাজের লোকরা যে নর্মাল রুমে থাকে তেমন রুমেই থাকতে দিলেই খুশি হতাম। এখানে থাকলে সমস্যা কি? আন্টি, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, আমার কপালেও এরকম রুম সহ্য হবে না। তাই নিচে দিলেই ভালো হতো। কিন্তু তোমার আঙ্কেল তো বলে গেছে তোমাকে যেন এই রুমে থাকতে দিই। আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো, আপনি অন্য রুমের ব্যবস্থা করেন। ঠিক আছে, তুমি এসো। আমাকে যার জন্য নিয়োগ করা হয়েছে তার নাম তো আমি আগে থেকেই জানি, তাই আর জিজ্ঞেস করিনি। তবে রুমে নিয়ে যাওয়ার সময় উনি বললেন শুভা অনেক রাগী, বদমেজাজি একটা মেয়ে। আন্টি, একটা কথা বলবো। বলো, তবে পরবর্তীতে অনুমতি চাইবে না। আচ্ছা, উনাকে উপরে দিলে কেন? নিচে এত সুন্দর রুম থাকতে।
ওর জন্য সব জায়গায় একটা করে রুম আছে, যেখানে ইচ্ছে সেখানে থাকে সে। ও, ঘোরাঘুরি করে বাড়িটা দেখতে দেখতে 10টা বেজে গেল। রুমে এসে বিছানার শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। সেটা আর বেশিক্ষণ টিকলো না। আন্টি এসে খেতে ডাকলো। খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আন্টির জোরাজুরিতে টেবিলে বসতে হলো। সবগুলো পরিচিতি মুখ আমার দিকে তাকিয়ে আছে। আন্টি সবার সাথে পরিচয় করিয়ে দিল। প্রায় 10 মিনিট হলো বসে আছি, এখনো কেউ খাওয়া শুরু করে নাই। সবাই ম্যাডামের জন্য অপেক্ষা করছে, আর আসার নাম নেই। আর এইদিকে এই রাইসা মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। অস্বস্তি লাগছে। এই মাইয়া কি কোনোদিন ছেলে দেখে নেই? হা করে তাকিয়ে আছে। আর না, কিছু একটা করতে হবে। আচ্ছা, এই রাইসা মেয়েটাকে? আমার ইনফরমেশন অনুযায়ী তো রাইসা এদের কেউ না। স্যারের ছোট ভাই হাসিব আঙ্কেলের থেকে জানতে পারলাম রাইসা শুভার চাচাতো বোন। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? এই যে, হা করে আছেন কেন? মশা ঢুকবে তো। হা 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 হা। তামিম ঠিক বলছো। আমাকে পচানো হচ্ছে তাই না? এখানে পেঁচানোর কি আছে? যেটা সত্যি সেটাই বললাম। মশা ঢুকবে, এটা কি সত্যি না? এখানে কি হচ্ছে? সবাই চুপ। উপরে তাকিয়ে দেখি শুভা ম্যাডাম আসছে। সবাই চুপ করে আছে, কারণ শুভা ম্যাডাম আসছে। তাকে কি বলবে তার কোনো ঠিক নেই। তাই সবাই চুপচাপ বসে আছে। আর ওই মাইয়াটাও আমার দিকে তাকিয়ে আছে। মাই ছেলেটা এখানে কেন? ও তামিম আজ থেকে এখানে থাকবে, তোর জন্য ওকে নিয়োগ করা হয়েছে। আমার জন্য মানে? ও কি আমার বডিগার্ড নাকি? হ্যাঁ, আমি তোমাদের অনেকবার বলেছি আমার কোনো বডিগার্ড লাগবে না। সেটা তোমার মনে হতে পারে, আমাদের যা ভালো মনে হয়েছে তাই করেছি। ও সবার সাথে এখানে কেন? ও আমাদের সাথে একসাথে খাবে প্রতিদিন, এটা আমার শেষ কথা। এটা যদি তোমার শেষ কথা হয় তাহলে এটাও শুনে রাখো, আমি তোমাদের সাথে বসবো না খেতে। আন্টি, বাদ দেন। আমাকে নিয়ে আপনাদের মধ্যে অশান্তি হোক সেটা চাই না। আমার এমনিতেই খেতে ইচ্ছে করছে না। আমি বরং রুমে যাই, আপনারা খাওয়া শুরু করেন। দরকার কি আমাকে নিয়ে মা মেয়ের সম্পর্কের ফাটল ধরানো? তাই উঠে চলে আসলাম। এখান থেকেই বুঝতে পারছি এই মেয়ের বডিগার্ড হিসেবে থাকতে হলে আমাকে অনেক কিছু সহ্য করতে হবে। এইসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকাল 6টা, মোবাইলে কারোর ডাকে ঘুম ভাঙলো। মোবাইলে অ্যালার্ম টন দিছি, কাউয়ার ডাক। উঠে শুরু করলাম দৌড়। দৌড়ানো শেষ করে আস্তে আস্তে অন্য ব্যায়াম শেষ করে 8টায় রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি রাইসা কি যেন খুঁজছে। এই যে, কি খুঁজছেন শুনি? না, কিছু না। তাহলে সকাল সকাল আমার রুমে কি? ইচ্ছে করছিল আপনাকে দেখতে, তাই আসলাম। বাইরে থেকে যখন দেখলেন রুমে কেউ নেই, তাহলে ঢুকলেন কেন? এত কৈফিয়ত দিতে পারবো না, ইচ্ছে হলো তাই ঢুকছি। তাছাড়া এত জিম করে কি হবে, এমনি মেয়েরা লাইন ধরে থাকবে। আপনার কথা শেষ হলে আসতে পারেন, আমি চেঞ্জ করব। একটু পর আবার ডিউটি শুরু হবে। চেঞ্জ করেন, কে বারণ করছে? আপনার সামনে করব নাকি? করলে ক্ষতি কি? বের হতে বলছি, বের হন। বের হবো না, আমার সামনে চেঞ্জ করো। বুঝি না এই মেয়ে এমন করছে কেন। যখন থেকে দেখছি তখন থেকে শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। এখন আবার নাকি তার সামনে কাপড় চেঞ্জ করতে হবে। পাগল নাকি? কি বেয়াদব মেরে মাইরি। কি হলো, চেঞ্জ করে? আন্টি, কাউকে ডাকতে হবে না, যাচ্ছি আমি, পরে আবার আসবো। এই বলে দৌড়ে চলে গেল। আসছি পরে আবার, মনে মনে বললাম। দেখলেন তো পাঠকগণ, কি লুচ্চা বেয়াদব ফাজিল মাইয়া। ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অনুমতি না নিয়েই শুভার রুমে ঢুকে পড়লাম। অনুমতি না নিয়ে ঢুকতে দেখেই শুভা আমাকে বলল, এই ছোট লোক, তোর সাহস তো কম না? আমার অনুমতি না নিয়ে আমার রুমে ঢুকে পড়েছিস? এই রে, অনুমতি না নিয়ে ঢুকে পড়লাম, এখন কি যে হবে। আই এম সরি ম্যাডাম, আর কখনো এমনটা হবে না ম্যাডাম। এত কথা না বলে বাড়ির বাইরে উঠোনে গিয়ে যেখানে রোদ আছে সেখানে এক পায়ে দাঁড়িয়ে থাকবি। যদি দেখি ছায়ের উপরে দাঁড়িয়েছিস তাহলে শাস্তি বেড়ে যাবে। এ হলো অতীত, চলুন বর্তমানে আসা যাক। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, কিন্তু ম্যাডামের কোনো খবর নেই। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি ভার্সিটি শুরু হতে আরো 20 মিনিট বাকি আছে। তখনই খেয়াল করলাম শুভা ম্যাডাম আসছে। শুভা এবার অনার্স 3য় বর্ষে, আর আমি ওনাদের দেখে তাড়াতাড়ি গাড়িটা পার্কিং করে বের করে গেটের সামনে থামিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে দরজা খুলে দিলাম। ভিতরে ঢুকে বসে পড়ল। আমি আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। 15 মিনিট পর গাড়িটা নিয়ে ভার্সিটির গেটে পৌঁছালাম। ম্যাডাম, গাড়ি কি ভেতরে নিয়ে যাব? তুই জানিস না? ম্যাডাম, আমাকে তো কিছুই বলা হয়নি। তাই চুপ,
তুই আমাকে কোনো প্রশ্ন করবি না, শুধুমাত্র উত্তর দিবি, না হলে তোরে বিদায় করে দিব। শালার অহংকার, এত অহংকার কি করে জন্ম নিল? আর এই মেয়েটাকে যদি ভালোবাসার কথা বলি তাহলে তো আমি শেষ। সামান্য একটা কথা তো জানতে চাইছি, আর কিছু তো না। তার জন্য এমন করতে হবে নাকি? বাড়িটা ভেতরে ঢুকিয়ে একটা ছায়াময় গাছের নিচে রাখলাম। শুভা ম্যাডাম নেমে কয়েকটা মেয়ের সাথে ক্লাসে চলে গেল। আমি এখনো ভেতরে বসে আছি, একবারও নামতে হয়নি। কাল পর্যন্ত ম্যাডামের অন্য একটা বডিগার্ড ছিল, আজ থেকে আমি হলাম। ও কেন চলে গেল জানি না। বসে বসে এসব ভাবছি, তখনই দেখলাম ম্যাডামের সাথে মেয়েগুলো সহ ম্যাডাম আসছে। একটু সময় আসতেই কয়েকটা ছেলে গিয়ে পথ আটকিয়ে দাঁড়ালো। ম্যাডামকে দেখে ভয় ভয় চোখে চারিদিকে তাকাচ্ছে। তখন মনে হলো, আরে আমাকে তো ওনার জন্যই নিয়োগ দেওয়া হলো। তাড়াতাড়ি করে হাতে হকি স্টিকটা নিয়ে গাড়ি থেকে নেমে দিলাম দৌড়। আমাকে দেখা মাত্র ম্যাডাম ভয়ার্ত চেহারায় চেঞ্জ হয়ে গেল, আর ছেলেগুলো তো ভার্সিটির গেটের দিকে দৌড় দিচ্ছে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? তোর কি গাড়িতে বসে থাকার জন্য আমার বডিগার্ড করা হয়েছে? সরি ম্যাডাম। ম্যাডাম ওনার বান্ধবীর সাথে হাঁটছে, আমি এসে গাড়ির উপর বসলাম আর ম্যাডামের দিকে লক্ষ্য রাখছি। মেয়েদের থেকে দূরে থাকতে বেশি ভালো লাগে। এখন তো পুরো একটা মেয়ের বডিগার্ড হয়ে গেলাম। তার সাথে সাথে হেঁটে তাকে গার্ড দেওয়ার থেকে এখানে থেকে বসেই দিচ্ছি। যত মেয়ে ঢুকছে গেট দিয়ে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর কয়েকটা মেয়ে যে গাছটার নিচে গাড়ি দাঁড় করানো তার থেকে একটু দূরে বসে কি যেন বলছে আর তাকিয়ে আছে। এই মাইয়াগুলো কি কখনো ছেলে দেখেনি? এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো এলিয়েন বসে আছে ফাহাদের সামনে। ম্যাডামের অবস্থা দেখে নিলাম একবার। আমার দিকে সিংহের মতন টুকু সিংহীর মতন তাকিয়ে আছে। বুঝতে পারছি আজকে আমার খবর আছে। বাম পাশে তাকাতেই দেখি চারটা চোখ আমার দিকে তাকিয়ে সামনে যাচ্ছে। মানে চশমা পরা একটা মেয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে। ট্যালেন্ট আছে মাইরি, সুন্দর করে তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। সবাই হেসে উঠলো যারা এটা লক্ষ্য করেছে। আমার হাসা বারণ, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও হাসতে পারলাম না। বেচারির জন্য কষ্ট হচ্ছে। সবার সামনে পড়ে গেল, তাও আমাকে দেখতে দেখতে। প্রথম দিন শেষ হলো আরো নানান ধরনের কাহিনীর মধ্য দিয়ে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম একটা ঘুম। 6টার দিকে উঠলাম ঘুম থেকে। আন্টি ডাক দিল ওনাদের সাথে আড্ডা দিতে। কেমন কাটলো প্রথম দিন? আর বলবেন না, একটুও হাসতে পারি না। কেন হাসতে পারেন না? বডিগার্ড তো তাই। কাহিনী কি সেটা বলেন। পুরো কাহিনীটা বললাম, সবাই হাসতে হাসতে শেষ। আন্টি, আঙ্কেল কোথায়? উনি তো বিকেলে ফ্লাইটে চলে গেছে। কেন? আন্টি, আমাকে যদি কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। কিছু বলে দিতে হবে না, তুমি সব সময় ওর পাশে পাশে থাকবে। ও যেখানে যাবে সেখানে যাবে। ও বারণ করার পরও তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার দায়িত্ব আমি যথার্থভাবে পালন করব। আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, তবে নিজের দিকেও খেয়াল রেখো। দোয়া করবেন আন্টি। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে বের হলাম। নতুন এলাকা, যার জন্য বাড়ি ফিরতে অনেক লেট হলো। প্রায় রাত 10টা বাজলো। বাড়িতে এসে কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল রাইসা। কি মশাই, কোথায় ছিলেন? আপনাকে বলবো কেন? তামিম বাবা, কি হলো, ভিতরে আসো। জি আন্টি, আসছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। ম্যাডাম আসছে না। আন্টির কাছে জানতে চাইলাম। আন্টি বলে ওনার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। খাবার শেষ করে ঘুম দিলাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজগুলো শেষ করে নাস্তা করে বসে আছি। ম্যাডাম আসলে ভার্সিটির দিকে রওনা দিব। এই তো ম্যাডাম আসছে। বাড়ির দরজা খুলে দিলাম। ম্যাডাম ঢুকলো, হাতে আছে কানুন। দরজা বন্ধ করেন কেন? আমি যাব। আপনি কোথায় যাবেন? আরে আমরা সেম ইয়ার। ও, দরজা খুলে দেন। আপনি নিজে খুলে ঢুকেন। সুভাকে কি বলবো নাকি? খুলে দিচ্ছি তো। শালার কপাল, কেন যে বডিগার্ডের চাকরি করছি আল্লাহ জানে। কখন যে ভার্সিটিতে এসে পড়েছি মনেই করতে পারছি না। ম্যাডাম আর শুভা নেমে চলে গেল। আজকেও দেখছি ছেলেগুলো পথ আগলে দাঁড়ালো। আজ এদের খবর আছে। হকি স্টিকটা হাতে নিয়ে এগিয়ে গেলাম আর সব কয়টাকে ইচ্ছে মতন পিটালাম। তারপর একটা গাড়ি এসে ওদেরকে নিয়ে গেল। ম্যাডাম আর কানুন আর কালকের মেয়েগুলো সবাই ক্লাসে চলে যায় আর আমি প্রিন্সিপালের রুমের দিকে পা বাড়ালাম।
30 মিনিট কথা বলার পর স্যার রাজি হলো। কথা বলছিলাম ম্যাডামের জন্য। ওনার বডিগার্ড হলাম মাত্র 2 দিন হলো। এর মধ্যেই 2 বার বিপদের মুখে পড়লাম। তাই আর কোনো রিস্ক নিতে চাইলাম না। স্যারের সাথে কথা বলে অন্য সব স্যার ম্যাডামের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে ম্যাডামের সাথে ক্লাসে আমিও থাকবো। স্যারের সাথে আগেই পরিচিত ছিলাম বলে তেমন কষ্ট হয়নি। আমি বলার সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন। পরের দিন ম্যাডাম আর রাইসা ক্লাসে যাওয়ার পর আমি গাড়িটা একটা গাছের নিচে রেখে ক্লাসের রুমে প্রবেশ করলাম। সবাই তাকিয়ে আছে। আমার জন্য একটা চেয়ার রাখা আছে, ওটাতে গিয়ে বসলাম। সবাই পেছনে তাকিয়ে আছে। নিজেকে একটা এলিয়েনের মতন মনে হচ্ছে। ম্যাডাম রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যারকে আসতে দেখে একটু শান্তি পেলাম। অন্তত এলিয়েন দেখার জন্য সবাই তাকিয়ে থাকবে না। পিছনে তাকিয়ে আছে কেন সবাই? ও শুভ আর রাইসা বডিগার্ড কোনো এলিয়েন না। ও, স্যার আমার মুখের কথাটা বলেই দিল। সবাই ক্লাস করছে। আমি সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছি। দেখি রাইসা আমার দিকে বারবার তাকাচ্ছে। স্যার কি বলল? দুজনের বডিগার্ড নিয়োগ করা হয়েছে নাকি আমাকে? আজকে গিয়ে আন্টির কাছে জানতে চাইবো কার বডিগার্ড আমি। রাইসার থেকে দুজন পড়ে দেখি ফুলটুসি। না, এটা তো ফুলটুসি না, 4 চোখ। হেমা, কালকের ওই মেয়েটা যে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল, তাকিয়ে আছে দেখো। চোখ দুটো যেন সরছে না। শালার কপাল। এভাবেই যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমারে কোনোদিন কোনো মাইয়া নিয়ে পালিয়ে যাবে তার কোনো ঠিক নেই। আজ থেকে কারোর দিকে তাকাবোই না। প্রথম ঘন্টা শেষ হতেই রাইসা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসলো। সাথে আরো 4-5 জন। এদের কারণেই ম্যাডামকে দেখতে পাচ্ছেন। আপনি না খুব ভালো একটা কাজ করেছেন, রুমে এসে পাহারা দিচ্ছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তো পালন করতেই হবে। আমার জন্য একটা সুবিধা হলো, সব সময় আপনাকে দেখতে পারবো। ওই, এটা আমার জিনিস, নজর দিবি না। হচ্ছেটা কি? ও আমার। এই, ও কারো না, ও শুধু আমার। বুঝো ঠেলা, কোন জঙ্গলে যাব? এ মাইয়াগুলো কি শুরু করেছে আমাকে নিয়ে? আরে আমি মানুষ একজন। তোরা যদি একসাথে সবাই টানাটানি করিস আমি তাহলে কোথায় যাব? আমি কারো না, আমি হলাম শুভা ম্যাডামের। মনে মনে এসব ভাবছিলাম, তখনই রাইসা বলল, এই, কি ভাবছো? তুমি শুধু আমার। আপনাদের এসব বাদ দিন। আমি এখানে এসেছি ম্যাডামকে পাহারা দিতে, আপনাদের সাথে প্রেম করতে না। দূরে গিয়ে মরেন। আর মিস রাইসা, আপনার নামে বাড়িতে বিচার দিব। শুভা ম্যাডাম আসতেই সবাই যার যার সিটে চলে গেল। শুভা ম্যাডাম তো দেখি ছাত্রীদের থেকেও খারাপ। আসার পর থেকেই তাকিয়ে আছে। যতবার না বাইরের দিকে তাকাচ্ছে তার চেয়ে বেশি আমার দিকেই তাকিয়ে আছে। মাওলা, তুমি কোথায়? আমারে উঠিয়ে নাও। আর কারো ক্রাশ হতে চাই না। ক্লাস শেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম। দেখি আন্টি বসে আছে। আন্টি, এখনো খাওয়া হয়নি আপনার? তোমার জন্য বসে আছি বাবা। আমার জন্য কেন বসে আছেন? আমি তো এ বাড়ির একজন কর্মচারী। তুমি এ বাড়ির কর্মচারী না, একজন সদস্য। নিজেকে কর্মচারী মনে করবে না। বাদ দেন এসব। এটা বলুন আমাকে কার বডিগার্ডে রাখা হয়েছে? দুজনের। দুজনের মানে? শুভা রাইসা দুজনের জন্যই রাখা হয়েছে। ও আচ্ছা। 1 সপ্তাহ অনেক কষ্টে কাটালাম। ক্লাসে বসে গার্ডস দেওয়া মনে হয় আর সম্ভব না। মাইয়াগুলো জ্বালায় জীবনটা পুরো বাস হইয়া গেল। তাই কয়েকটা ছেলেকে ক্লাসের ভিতরে কি হচ্ছে জানার জন্য ঠিক করলাম। ওরা ক্লাসে শুভা ম্যাডামের কোনো বিপদ হলে আমাকে তা জানিয়ে দিবে। এভাবেই চললো আমাদের কাজ। আর রাইসা মেয়েটা প্রতিদিন বিরক্ত করে আমাকে। 1 মাস পর সন্ধ্যায় রুম থেকে বের হওয়ার সাথে সাথে আন্টি এসে সামনে দাঁড়ালো। আন্টিকে কেমন যেন দেখাচ্ছে। আন্টি, কি হয়েছে? বাবা, তুমি ব্যাগটা গুছিয়ে নাও। কোন ব্যাগ গুছাবো বলেন আন্টি? আজকে রাতে রাইসা আর শুভা ওদের বন্ধুদের সাথে কোথায় যেন বেড়াতে যাবে। কয়েকটা দিন ওখানে থাকবে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। অনেকবার বারণ করছি, কেউ শুনতে চায় না। ওরা যাবেই যাবে। জানি না কোথায় কি বিপদ লুকিয়ে আছে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। আমি আছি তো আন্টি, আপনি টেনশন করবেন না। আমি ওনাদের দেখে রাখবো। তাহলে তুমি রেডি হয়ে নাও। অনেক দিন হলো কখনো যাই না, একটু ঘুরেও আসা যাবে। শুভা ম্যাডাম আর রাইসাকে নিয়ে রওনা দিলাম। বাড়ির বাইরে বাস এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই মাইয়াগুলো তামিম বলে চিৎকার দিয়ে উঠলো। বাসে 3টা ছেলে আছে, সবগুলো মেয়ে। ছেলেগুলোর সাথে গিয়ে বসলাম। কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। পুরো বাসে সবাই ঘুমাচ্ছে। সকালে চোখ খুলে দেখি অপরূপ এক দৃশ্য।
অসাধারণ একটা জায়গায় এসে পড়েছিস। সকালে সূর্যের আলো মুখে এসে পড়ছে, এখনো কেউ উঠছে না, সবাই ঘুমাচ্ছে। অসাধারণ দৃশ্যটা দেখে আর বসে থাকতে পারলাম না, তাই দরজা খুলে নিচে নেমে পড়লাম। জায়গাটা অনেক সুন্দর, চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে যখন লেকের পাড়ে এসে বসেছি তখনই মনে পড়লো এটা তো মহামায়া লেক। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে গাড়ি নিয়ে আসতে। একটা বোট ভাড়া করে ঝর্ণা দেখতে গেলাম লেকের পূর্ব পাড়ে। প্রায় 3 ঘন্টা বোটে করে ঝর্ণায় পৌঁছালাম আর সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তারপর সেখান থেকে লাফ দিলাম লেকের পানিতে। কিছুক্ষণ সাঁতার কেটে আবার বোটে উঠলাম। 11:30-এ আগের জায়গায় দাঁড়ালো। আমি নেমে ওর ভাড়া দিয়ে বাসের দিকে রওনা দিলাম। সবাই বাইরে বসে আছে বাসের সামনে, ছেলে 3টা বাসের উপরে। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর শুভা ম্যাডাম আমাকে দেখে রাগী চোখে তাকিয়ে আছে আর সবাই এসে আমাকে ঘিরে ধরলো। এই, তুই কোথায় গিয়েছিলি? এখন কয়টা বাজে, খবর আছে? ম্যাডাম, এটা আমার এলাকার মধ্যেই পড়ে। আমি এখানে আগে আরো এসেছি, তাই একটু ঘুরতে গেছিলাম। কোথায় গিয়েছিলি যে ভিজে এসেছিস? ঝর্ণায় গিয়েছি, লেকে সাঁতার কাট। ঝর্ণাও আছে এখানে? অসাধারণ একটা জায়গা ম্যাডাম এটা। শুভা, ও যেহেতু এই জায়গাটা ভালোভাবে চিনে, তাহলে তো ভালোভাবে ঘুরতে পারবো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, সবাই অনেক আনন্দ করলো। আমার খবর করে ছাড়লো মেয়েগুলো, একটা এদিকে টানে আরেকটা আরেক দিকে টানে, শুধু সেলফি আর সেলফি। এ বলে সেলফি তুলবো, ও বলে সেলফি তুলবো। আমার জীবনটা শেষ করে দিবে এই মাইয়াগুলো। আর যারে আমার ভালো লাগে সে আমার দিকে ফিরেও তাকায় না। একে বলে লালি খেলা। দুপুরে আমার পরিচিত একটা হোটেল থেকে খাবার এনে দুপুরে খেলাম সবাই মিলে। একটা জিনিস খারাপ লাগলো, সবাই অসাধারণ কাপড় পরে এসেছে আর ম্যাডাম জিন্স আর শার্ট পরে এসেছেন, তাই খারাপ লাগলো। অবশ্য আমার পরিটাকে শাড়িটাতেই বেশ ভালো মানায়। আল্লাহ, কবে যে এই মেয়েটাকে আমার মনের কথা বলবো, বললে যদি আবার মেরে বালি চাপা দিয়ে দেয়। না না তামিম, তোর ভয় কিসের? তোকে শুভাকে যে কোনো মূল্যেই নিজের করে নিতে হবেই। সন্ধ্যায় সবাই তাঁবু টানার জন্য আলোচনা করছেন। ম্যাডাম, এখানে রাতে থাকা যাবে না, ফিরে যেতে হবে। কেন, কি হয়েছে? এই জায়গাটা দিনে যতটা সুন্দর রাতে ততটা ভয়ঙ্কর। আমরা এত মানুষ, কোনো কিছু হবে না। আপনাদের যদি থাকতে মন চায় তাহলে আপনারা থাকতে পারেন, আমি থাকবো না। তুই এখানে থাকবি, কোথাও যেতে পারবি না। এখানে থাকা সম্ভব না, আমি থাকবো না, ব্যাস। কোথায় যাবি? আমি আমার বাড়ি চলে যাব। তুই আমার বডিগার্ড, আমি যা বলবো তাই করবি। আমি এক্ষুনি আন্টির সাথে কথা বলবো, আন্টি যা বলবে তাই করব। হ্যালো আন্টি। কি হয়েছে বাবা? আন্টি, এখানে থাকার কোনো জায়গা নেই। ম্যাডাম বলছে এখানে তাঁবু টানাবে, কিন্তু জায়গাটা খুব খারাপ। সন্ধ্যার পর একটা মানুষের চিহ্ন থাকে না। এখন কি করব? আমি পারবো না এখানে থাকতে। তুমি কি জায়গাটা চিনো? আমাদের এখানে জায়গাটা। তুমি মোবাইল দাও রাইসাকে। মাথা খারাপ নাকি? জীবনও তো থাকবো না এখানে রাতে। এই জায়গায় যে থেকেছে রাতে সে মরেছে। আমি বাবা এসবের মধ্যে নেই, এখনো বিয়ে করি নাই। বিয়ের আগেই আমি পরলোক গমন করতে চাই না। কত স্বপ্ন ছিল একটা বিয়ে করব, একটা ফুটবল টিমের বাবা হব। হে খোদা, আমি উপরে যেতে চাই না, আমি বাড়ি যাব। ওই, কি বিড়বিড় করছিস? আমি মরতে চাই না, আমারে নিও না খোদা। ওই, উল্টাপাল্টা কি বললি? না ম্যাডাম, কিছু না। কথা বল। হ্যালো যমরাজ। তামিম, কি হয়েছে বাবা? আমি তোমার আন্টি বলতেছি। ও আন্টি বলেন। তুমি সবাইকে নিয়ে চলে আসো। ধন্যবাদ আন্টি, আমি সবাইকে নিয়ে আসছি। সাবধানে এসো। ও ড্রাইভার ভাই, তাড়াতাড়ি বাস চালু করো। নিজে বাঁচলে আম্মুর নাম, বাপের নাম। অবশেষে বাড়িতে এসে ঢুকলাম, সবাই বসে আছে। আন্টির প্রশ্নের উপর প্রশ্ন করছে, প্রশ্নের ভেতরে প্রশ্ন এবং প্রশ্নের বাইরেও প্রশ্ন করে যাচ্ছে। আন্টি, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, ঘুমাবো। সেই একটা ঘুম দিলাম। সকালে উঠে প্রতিদিনের কাজ শেষ করে বাড়িতে আসার সাথে সাথে আন্টি আবার শুরু করলো। তামিম বাবা, ওখানে কি হয়েছে? কিছু হয়নি আন্টি। তাহলে ফিরে আসলে কেন? আন্টি, জায়গাটা ভয়ঙ্কর। রাতে যে সেখানে থাকতে চাইছে পরের দিন তাকে আর পাওয়া যায়নি। দিনে জায়গাটা যতটা সুন্দর রাতে ততটা ভয়ঙ্কর। এত যদি ভয়ঙ্কর হয় তাহলে তুমি গিয়ে পানিতে সাঁতার কাটলে কেন? আবার কোথায় ঝর্ণা ছিল সেখানেও গিয়েছো? আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে পানিতে নামার পর। কেন? ওই লেকের পানিতে যারা সাঁতার কাটতে নেমেছে তাদের অনেককেই আর পাওয়া যায়নি, পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পর লাশগুলো ভেসে উঠেছে, কিন্তু মানুষগুলোকে ডুবুরিতেও খুঁজে পায়নি। তাহলে তুই নামতে গেলি কেন ওই লেকের পানিতে? লোভ সামলাতে পারিনি সাঁতার কাটার, তাই নেমে পড়েছিলাম।
ও ছিল বলে আজকে তোরা সবাই বেঁচে গেলি, না হলে তো আর খুঁজেই পেতাম না তোদের। ম্যাডাম, গাড়ি বের করব, ভার্সিটিতে যাবেন? না, আজকে কোথাও যাবে না কেউ। ঠিক আছে আন্টি। 2 দিন পর সকালে ব্যায়াম করে রুমে ঢুকে দেখি রাইসা বসে আছে। অবশ্য আমি সবসময় ব্যায়াম করি, কিন্তু কথা হলো এই মাইয়া এখানে কেন? কি চাই আপনার? তোমাকে চাই তামিম। আমি আমার কারো হতে পারবো না, কারণ আমি অন্য কারো। না, তুমি শুধু আমার, আর তোমাকে আমার হতেই হবে। মাথা খারাপ করবেন না, জানতো। রিলেশন শুরু হওয়ার আগেই জান বলে রাখছো? এত বেশি বুঝেন কেন? আপনাকে যেতে বলেছি এখান থেকে। আমি যাব না। কি করবা? বাইরে যাবেন নাকি আপনার আন্টিকে ডাকবো? ডাকো। আপনার আন্টিকে কি বলে ডাকবো বলেন তো? আমি তো জানি না। জানো না কেন? বিয়ে করি নাই তো, তাই সম্পর্কের প্যাচগুলো বুঝি। বিয়ে করে ফেলো। বিয়ের কথা পরে আসবে, আগে বলেন আপনার আন্টিকে কি বলে ডাকবো? চাচি শাশুড়ি মা বলে ডাকবে। তাহলে ডাকি। হুম। চাচি শাশুড়ি মা? আরে আরে, কি করো? আন্টি বলে ডাকবা। এবার বাইরে যান, আমি ফ্রেশ হব। ভার্সিটি যাবেন না? যাবো তো। তাহলে গিয়ে রেডি হয়ে নিন, আমি রেডি হয়ে নেই। আমি এখানে থাকবো। আরে আপনি যাবেন নাকি আন্টিকে ডাকবো? ডাকো দেখি পারো কিনা। আন্টি? কেউ সাড়া দেয় নাই, তাই তো? না। দিবেও না। কেন? সবাই তো উপরে। কি হয়েছে তামিম? আন্টি ওনাকে নিয়ে যান, আমাকে রেডি হতে দিচ্ছে না, সব সময় এমন করে। ওনার নির্যাতন সহ্য করতে পারছি না। ওই রাইসা, বের হও বলছি। দেখে নিব তোমারে। আন্টি উনি যদি আবার কোনো ফাইজলামি করে তাহলে কিন্তু আমি ওনার বডিগার্ড থাকতে পারবো না। ও যদি আবার এমন করে তাহলে ওর পড়ালেখা বন্ধ করে দিব। আন্টি এত কিছু করতে হবে না, আমি দেখব। হুম। দূর, যারে আমার ভালো লাগে সে আমারই পাত্তা দেয় না, আর যারে চাই না সে কাছে চলে আসে। নাস্তা শেষ করে বাড়ির দরজা খুলে দিয়ে বসে আছি। ম্যাডাম আর রাইসা আসলে ভার্সিটির পথে রওনা দেব। প্রায় 10 মিনিট পর আসলো দুজনেই। ম্যাডাম পিছনে উঠে বসে পড়লো, আর রাইসা আমার সাথেই বসেছে। আপনি এখানে কেন? পিছনে যান। যাব না। কি করবা? কি করব মানে? আমার ম্যাডাম বসেছে পেছনে, আর আপনার সাহস কি করে হয় আমার সাথে বসার? ওই, চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলবা না। আজ থেকে আমি এখানে বসবো। তাহলে আমি গাড়ি চালাবো না, ড্রাইভার গাড়ি চালাবে, আর আমি আপনি যে সিটে বসেছেন ওটাতে বসবো। তোমার ভাব বেশি, তাই না? এত সুন্দরী একটা মেয়ে পাশে বসলে ছেলেরা হিরো হয়ে যায়, আর তুমি ভাব দেখাচ্ছ। আপনি সুন্দর কে বলেছে? আপনাকে মনে হয় কোনো অন্ধ ব্যক্তি সুন্দরী বলেছে। এই বান্দরপোলা, কথা ঠিক করে বলো। যাক বাঁচা গেল। পিছনের সিটে গিয়ে বসেছে। পেছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসতে হাসতে সিটে শুয়ে পড়েছে। শুভা ম্যাডামকে হাসলে এত সুন্দর লাগে আগে জানতাম না তো। আরে আমার পরীটা বারবার আমারে ঘায়েল করে দিচ্ছে তার মা। আমি গাড়িটা স্টার্ট করলাম। জানি রাইসা আমাকে ভালোবাসতে শুরু করেছে। যে সম্পর্কের ভবিষ্যৎ নেই সেই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। সরি রাইসা, আমার এই মনে সবটা জুড়ে শুভার বসবাস, আর আমার সেই মনে আমি অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তাই তোমার প্রতি আমার ভালোবাসা জাগে না। এটাই তোমার জন্য ভালো রাইসা। লুকিং গ্লাসে রাইসার দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বললাম। ভাবতে ভাবতে কখন যে ভার্সিটিতে পৌঁছে গেছি খেয়ালই নেই। ভার্সিটি পেরিয়ে অনেকটা দূরে চলে এসেছি। এটা দেখে শুভা ম্যাডাম বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোর ধ্যান কোথায় থাকে? দেখছিস না কলেজ পেরিয়ে অনেক দূরে চলে এসেছি। আমি খেয়াল করতেই দেখি অনেকটা দূরে চলে এসেছি। আমি তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে ভার্সিটিতে চলে আসলাম। গাড়িটা পার্কিং করে ক্লাসরুমে গিয়ে বসেছি আমার সিটে, যেটা আমার জন্য রাখা হয়েছে। ঠিক তখনই চারচোকলা মেয়েটা এসে শুরু করলো, এই তুমি শুধু অন্য মেয়েদের দিকে তাকাও কেন? শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। জানো, তোমাকে দেখার জন্য প্রতিদিন আমি অপেক্ষা করি। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন তো গাছের সাথে ধাক্কাও খেলাম। জানো, প্রথমে একটু ব্যথা লাগলো, যখন দেখলাম সবাই হাসছে, তুমি হাসছো না, তখনই আমার সব ব্যথা কোথায় যেন চলে গেল। এই হাঁ করে আছো কেন? তারপর কি হলো? তারপর আর কিছু নাই, তুমি শুধু আমার। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো তামিম। আমিও তো অপেক্ষা করতে পারবো না, শুধু তুই না। আমি তোমার জন্য মরতেও রাজি তামিম। শালার কপাল, এই মাইয়াগুলো আমারে জ্বালিয়ে মারবে দেখছি। 2-1 জনের নাম জানি, আর কারো নাম জানি না। সবাই প্রপোজ করতেছে, শুধু ম্যাডাম ছাড়া। কিন্তু ম্যাডাম আপনি কি বুঝছেন না? আপনার জন্যই সব মেয়েকেই রিজেক্ট করে দিচ্ছি, এমনকি আপনার চাচাতো বোনকেও। আচ্ছা
আমি কি কোনোদিনও আপনাকে ভালোবাসার কথা বলতে পারবো না? আদেও বলতে পারবো তো? ওই সবাই দূরে গিয়ে মর। ও আমার বডিগার্ড। বডিগার্ড মানে বুঝিস তো? ও আমার পুরো বডিগার্ড, সুরক্ষিত রাখবে, তাই ও শুধুই আমার। শুরু হলো আমায় নিয়ে টানাটানি। কোথায় যাব আমি? ইরা মাবুদ, ওই মাইয়াগুলোর বিয়ে হয় না কেন? জানাবো বা যে কারোর সাথে ওদের বিয়ে দিয়ে দাও, তবু আমাকে মুক্তি দাও খোদা। আমি ক্লাসের একটা ছেলেকে বললাম, এই ভাই, আপনাদের ক্লাসের মাইয়াগুলো এত লুচ্চা কেন? সবাই একটা ছেলের পিছনে পড়ে আছে, কিছু বলতে পারছেন না আপনারা? আমি চলে যাচ্ছি, আপনারা সামলান এদেরকে। বাপরে বাপ, অসহ্য। ক্লাস থেকে বের হয়ে গাড়িতে বসলাম, এটা সেটা করে সময় কাটিয়ে দিলাম। ক্লাস শেষে বাড়িতে আসলাম, আঙ্কেল এসেছে, যাক একটু বসে কথা বলা যাবে। কেমন আছো তামিম? জি স্যার, ভালো। স্যার বলবা না, আঙ্কেল বলবা। আমি আপনার এখানে কাজ করি, আপনি আমার স্যার। তুমি আমার ছেলের মতো, তুমি আঙ্কেল বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার সময় কেমন কাটছে? প্যারাময় জীবনে কাটাচ্ছি। কি বললা? না আঙ্কেল, কিছু বলিনি তো, কিছু বলিনি। যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। ফ্রেশ হয়ে খেতে গেলাম, সবাই বসে আছে, একটা চেয়ার খালি আছে, তাও ম্যাডামের পাশে। ওটাতে বসা যাবে না, এমনিতেই রেগে আছে আমাকে দেখে, আবার যদি পাশে বসি তাহলে তো খবর আছে। তামিম, দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে তামিম বসো, আমরা সবাই বসে আছি তো। না, আমি এখানেই ঠিক আছি। তামিম বসবে কি করে? শুভা তো একটাই বসছে, আরেকটা তো পা দিয়ে আছে। আন্টি, আমি এখানেই ঠিক আছি তো। না, কিছু ঠিক নেই, তুমি এখানে বসবে। শুভা, পা নামিয়ে বসো। আন্টি, আমি এখানে বসবো না, তাছাড়া আমি একজন কর্মচারী, আমাকে মালিকের সাথে বসে খাওয়া মানায় না, আমি আমার রুমে খাবো। বেশি কথা বলবা না, যেটা বলছি সেটা করো। শুভার পাশে বসো, আর শোনো, তুমি এ বাড়ির কর্মচারী না, আর যেন না শুনি এমন কথা। যাক, পা নামালো। তামিম, আমি আবার চলে যাব এখন, শুভার খেয়াল রেখো। আঙ্কেল, আমি বলছি তো, আমি সব সামলে নেব। তুমি আছো বলে তো এখন আমি নিশ্চিন্ত। খাওয়া শেষ করা পর্যন্ত রাক্ষসীর মতন তাকিয়েছিল, মনে হচ্ছে আমাকে একা পেলে মশলা না মাখিয়েই খেয়ে ফেলবে। ম্যাডামের তাকানো দেখে বুঝতে পারছি আমার কপালে খারাপই আছে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিজের রুমে চলে আসলাম। অন্যদিকে শুভা রুমে এসে দেখে তার রুমে একটা চিরকুট পড়ে আছে। শুভা চিরকুটটা নিয়ে পড়তে লাগলো। চিরকুটে লেখা, এই যে মিস পরি, আপনি দেখতে একটা পরীর মতো, কিন্তু আপনি এইসব শার্ট আর জিন্স পরে কেন ভার্সিটিতে যান জানেন? আপনাকে এই ড্রেসগুলোতে কতটা জঘন্য লাগে। কাল থেকে 3 পিস অথবা বোরকা পরে ভার্সিটিতে যাবেন। ইতি, মিস্টার আগন্তুক। শুভা চিরকুটটা পরে ভাবতে লাগলো তার রুমে এই চিরকুটটা কে রেখেছে। কিছুই বুঝতে পারছে না সে। শুভা আর কিছু না ভেবেই শুয়ে পড়ল। বিকেল বেলায় রুমে এসেই দিলাম লম্বা একটা ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ছাদ ফুটো হয়ে গেল নাকি? তাকিয়ে দেখি ম্যাডাম। না, ম্যাডাম আমার রুমে কেন আসবে? স্বপ্ন দেখছি না তো? চিমটি কেটে দেখি, না না, এটা তো স্বপ্ন না, এটা সত্যি। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। হাতে বালতি কেন? তাহলে কি ম্যাডাম পানি ঢেলে দিয়েছে আমার গায়ে? কিন্তু কেন এমনটা করলো? আবুলের মতো তাকিয়েছিস কেন? কি করব ম্যাডাম? আমি শপিং করতে যাব। তো আমি কি করব? কি করবি মানে? তোরে কেন রাখা হয়েছে জানিস না? সরি ম্যাডাম, আমি ফ্রেশ হয়ে আসছি, 2 মিনিট সময় দেন। 2 মিনিট থেকে 1 সেকেন্ড লেট করলে দেখবি তোরে কি করি। শালার কি কপাল, ঘুমানোর অপরাধেও থাপ্পড় খাইছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। রুম থেকে বের হয়ে দেখি ম্যাডাম সোফায় বসে আছে। ম্যাডাম চলুন। 12 সেকেন্ড লেট করে এসেছিস। সরি ম্যাডাম। 12 সেকেন্ড লেট করায় 12টা থাপ্পড় খেতে হলো। হয়তো দুপুরে ওনার পাশে বসে খেয়েছি বলে ভালোই শাস্তি দিচ্ছে। কোনোদিনও ভুলেও আর টেবিলে বসে খাবো না। 7:30 বের হয়েছি, আর এখন বাজে 7টা। ম্যাডামের পিছন পিছন হাঁটতেছি, একবার এই দোকানে আরেকবার ওই দোকানে ঢুকতেছে, এখনো একটা কিছু নিল না। কেউ একজনকে দেখলাম, কে হতে পারে? এই তো আবার দেখলাম, লুকিয়ে গেছে ওই দাঁড়িয়ে থাকা পুতুলের পাশে। ওকে ধরতে গিয়েও পেছনে তাকিয়ে দেখি ম্যাডামকে মারতে এসেছে পেছন থেকে ছুরি নিয়ে। কোনো মতে দৌড়ে গিয়ে ম্যাডামকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে নিলাম। কোপটা আমার ডান হাতেই লাগলো। সেই অবস্থায় ম্যাডামকে নিয়ে দৌড়াচ্ছি। শপিং মলের অনেক ভেতরে চলে গিয়েছি, তাই গাড়ির কাছে যেতে সময় লাগছে। বাম হাতে ম্যাডামকে শক্ত করে ধরে রেখে দৌড়াচ্ছি। ম্যাডাম চিৎকার করে উঠছে। তাকিয়ে দেখি ম্যাডামকে ছুরি মেরে দিয়েছে। টেনে সামনে নিয়ে আসলাম।
ছুরিটা আমার বাম হাতে ঢুকে গেছে। সামনে মানুষের ভিড়, তাই যেতে একটু কষ্ট হচ্ছিল। তখন পেছন থেকে একটা কোপ খেলাম, আর একটু এগিয়ে যাওয়ার পর ম্যাডাম পড়ে গেল। টেনে তুলে দেখি দাঁড়াতে পারছে না, তাই কোলে তুলে নিয়ে দৌড় দিলাম। একটু দৌড়ানোর পর আর পাচ্ছি না কোলে তুলে রাখতে, তাই পিঠে নিয়েই দৌড়াতে লাগলাম। কোনো মতে গাড়ির দরজা খুলে ম্যাডামকে ঢুকিয়ে দিলাম। তখন খেয়াল করলাম ম্যাডামের দিকে। ম্যাডাম আজকে কালো জিন্স আর সাথে একটা শার্ট পরেছিল। শার্টটা পুরো লাল হয়ে গেছে রক্তে। তাহলে কি ম্যাডামকে রক্ষা করতে পারলাম না? গাড়ির দরজা লাগিয়ে গিয়ে গাড়ি চালাচ্ছি। গাড়িটা চালাতে খুব কষ্ট হচ্ছে, হাতে ব্যথা করছে, রক্ত ঝরে সবকিছু লাল হয়ে যাচ্ছে। অবশেষে বাড়িতে ঢুকলাম। গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে দিলাম ম্যাডামকে। ম্যাডাম নেমে আসতে পারছে না। কোলে নিয়ে নিলাম ম্যাডামকে। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিলাম। আন্টি দরজা খুলে আমাদের দুজনের গায়ে রক্ত দেখে কেঁদে দিয়েছে। আন্টির কান্না শুনে রাইসা সাহিব আঙ্কেল এবং বাড়ির অন্য কর্মচারীরা ছুটে এসেছে। ম্যাডামকে সোফায় বসিয়ে দিলাম। আন্টি শুধু প্রশ্নই করে যাচ্ছে, কি হয়েছে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমার কোনো খবর নেই। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। একটা কথা শুধু মাথায় ঘুরছে তখন থেকে, আমি কিসের বডিগার্ড হলাম? আমি আমার ম্যাডামকে রক্ষা করতে পারিনি। আমি কি করেছি এটা? হঠাৎ করে আমি নিচে পড়ে যাই, আর কোনো কিছুই মনে নেই আমার। কখন জ্ঞান ফিরল জানি না। জ্ঞান ফেরার পর দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত দুইটা নাড়াতে পারছি না একটুকু। এই তো জ্ঞান ফিরেছে, আমাকে এবার যেতে হবে, রাত তো অনেক হয়েছে। আন্টি, ম্যাডাম কোথায়? উনি ঠিক আছে তো? তুমি এখন একটা কথাও বলবা না, আগে সুস্থ হও। আর তোমার ম্যাডামের কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। তামিম, কি হয়েছিল? তুই যা তো, ওকে এখন কথা বলার মতো অবস্থায় আছে? রাইসা, যা তো, ওর জন্য স্যুপ নিয়ে আয়। যাচ্ছি। আন্টি, আম্মু আব্বু কি কিছু জানে? না, এখনো জানাইনি, তোমার আঙ্কেলকেও জানাইনি। তুমি বললে জানাবো। না, জানানোর দরকার নেই। তুমি সুস্থ হও, তারপর জানাবো। না, কোনোদিন জানাবেন না। আচ্ছা ঠিক আছে, জানাবো না। জেঠিমা, স্যুপ নাও। আন্টি, ম্যাডাম কেমন আছে? ম্যাডামের কি হয়েছে? ম্যাডাম ঠিক আছে তো? আরে বাবা, তোমার ম্যাডাম ঠিক আছে। আমি ম্যাডামের গায়ে রক্ত দেখেছি। বলেন, ম্যাডামের কি হয়েছে? কিছু হয়নি তো, পায়ে একটু ব্যথা পেয়েছিল। আর এতক্ষণ তো এখানে ছিল শুভা। তোমার জ্ঞান ফেরার আগে ঘুমোতে গেল। এবার স্যুপটা খেয়ে নাও। আমি স্যুপ তো খাই না আন্টি। না খেলে তোমাকে ওষুধ খাওয়াবো কি করে? ওষুধ খাবো না। খাবো না মানে কি? তোমাকে খেতে হবে। আমি স্যুপ খাই না। খাও না তো কি হয়েছে, এখন থেকে খেতে হবে। হাসিব, ওকে আস্তে আস্তে তুলে বসাও। আরে আরে ভাবি, ওকে তুলে বসানো যাবে না, সেলাইগুলো খুলে যেতে পারে পিঠের টান খেলে। তাহলে ওকে খাওয়াবো কি করে? ভাবি, ও তো এক পাশ মুখ করে শুয়ে আছে, মাথাটা হালকা উঁচু করে খাইয়ে দাও। ঠিক আছে। আমি কিন্তু খাবো না আন্টি। চুপ, বেশি কথা বলবা না। আন্টি ওষুধ খাইয়ে চলে গেল। আমি এক পাশে মুখ করে শুয়ে আছি। ভালো করে ঘুমাতেও পারছি না। চিত হয়ে শুতে গেলে পিঠে সেলাই খুলে যেতে পারে। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকাল সকাল হালকা ব্যথা লাগে। মনে হচ্ছে কেউ যেন আমাকে হালকা ধাক্কা দিয়ে এক পাশ করেছে, কিন্তু কে করেছে সেটাই দেখতে পাচ্ছি না। 9টার দিকে ঘুম ভাঙলো। রাইসা এসে শুরু করলো বকবক। এই মাইয়া কোনোদিন শান্তিও দিবে না। একজন মানুষ কিভাবে এত বকবক করতে পারে? দাস করিয়ে দিয়ে কানন চলে গেল। এখনো ম্যাডামকে একবারও দেখতে পাইনি। ম্যাডামকে একবার দেখলে শান্তি লাগতো। নিজের চোখে যতক্ষণ না দেখবো ম্যাডাম সুস্থ আছে, ততক্ষণ শান্তি পাবো না। তামিম, কেমন আছো? এই তো একটু ভালো লাগছে। ব্যথা করছে সেলাইতে? ব্যথা তো করছে। তা তো করবে, 3টা কোক খেয়েছো। আচ্ছা, কি হয়েছিল বলো তো? ম্যাডাম বলল শপিং করতে যাবে, তাই নিয়ে গেলাম। দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু হঠাৎ করেই হামলা করলো। অনেক কষ্টে পালিয়ে এসেছি। এত রাত পর্যন্ত শপিং মলে কি করছিলে? সেটা তো ম্যাডাম জানে। ম্যাডাম কিছু নিচ্ছে না, শুধু ঘুরছে। একটা দোকানে গিয়ে যখন বসছি তখনই হামলা হলো। যা হওয়ার হয়েছে, এবার নাও, নাস্তা করে নাও। আন্টি নিজের হাতে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। 5 দিন পর সেলাই খুলে দেওয়াতে একটু আরাম করে ঘুমাতে পেরেছি। বসতে পারছি, হাঁটতে পারছি। তবে রুমের বাইরে যেতে দেয় না। কেউ না কেউ এসে বাধা দিবেই। তবে এখনো ম্যাডামকে দেখতে পেলাম না। ম্যাডাম কোথায়, কি করছে কিছুই জানি না। অন্যদিকে রুমের মধ্যে পায়চারি করছে শুভা। হঠাৎ তার জানলা দিয়ে কেউ কি একটা যেন ঘুরে মারলো। শুভা সেটা নিতেই দেখলো আবারও সেই একই রকম চিরকুট। শুভা চিরকুটে দেখতে পেল, মন বিশালে চাই তোমায়, একটুতে নয় দিব ডুব।
প্রহর শেষে চাই তোমায়, বাসবো ভালো খুব, একাগ্রস্তই খুঁজি তোমায়, পানসে নয় তব, নীরবতা কিংবা আলাপনে আমি তোমায় রব। তুমি ভালোবাসার এক অন্য জগৎ, প্রতিটা বেলায় ভালোবাসার দিবস, হাসিতে কত সুর বাজে মনে, এতটুকুই বুঝি ভালোবাসার মানে। ইতি মিস্টার আগন্ত। তার মানে এই চিরকুটটা যে দিয়েছে সে হয়তো শুভাকে ভালোবাসে, কিন্তু কে সে? শুভা কোনো মতেই হিসাব মিলাতে পারছে না এ হতে পারে। এদিকে 18 দিন পর সুস্থ হলাম আমি। সকালে ঘুম থেকে উঠে আস্তে করে দৌড়াচ্ছি, ভীম করছি, অনেক কষ্ট হচ্ছে এসব করতে, কিন্তু কি করব, এই 18 দিন জোর করে খাইয়ে খাইয়ে আমার পেট বড় করে দিয়েছে। এত বড় পেট দেখলে খুব খারাপ লাগছে। বাড়িতে এসে ঢুকলাম মাত্র, সাথে সাথে শুরু হলো আন্টির ঝাড়ি। তামিম, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? আন্টি, একটু দৌড়তে গিয়েছিলাম, আর আমি এখন পুরো সুস্থ আছি। আজ থেকে আমি আবার আমার কাজ করব। তুমি কোথাও যাবে না, আরো কিছুদিন যাও। না আন্টি, আমি আমার কাজ করব আজ থেকে, আমি পুরো সুস্থ। তোমার যা ইচ্ছা তাই করো, আগে নাস্তা করে নাও। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই তো ম্যাডাম এসেছে। অনেকদিন পর দেখলাম ম্যাডামকে। যাব বাবা, আমি আবার কি করলাম? রাগী চোখে তাকিয়ে আছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। শালার কপাল, ম্যাডামের রাগী চোখে তাকিয়ে থাকার কারণটা কি বুঝতে পারলাম না। এত কিছু না ভেবে গাড়িটা স্টার্ট করলাম। গাড়িটা প্রতিদিনের মতন গাছের নিচে রেখে ক্লাসে গিয়ে বসলাম। অনেকদিন পর আসাতে মাইয়াগুলো শুধু প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে। আমি শুধু ওদের প্রশ্নগুলো শুনেই যাচ্ছি। কতজনের উপর দিব, কে কোন প্রশ্ন করছে সেটাই তো মনে করতে পারছি না। আমার বাবুটার এত বড় একটা বিপদ গেল, আর তুই আমাকে একটুও জানালি না। তোরে জানিয়ে কি করব? তুই কি ওরে সুস্থ করে দিতে পারতিস নাকি? ও না পারলেও আমি পারবো। আমি ওকে আর তোদের বডিগার্ডের কাজ করতে দিব না। ওই চুপ, তোদেরকে আগেও বলেছি ও শুধুই আমার, আর কেউ যদি ডিস্টার্ব করিস তাহলে তোদের খবর আছে বলে দিলাম। রাইসা, তুই এমন করছিস যে মনে হচ্ছে যে ও তোর হবু বর, আর যার জন্য এত কুস্তি করলো সে তো ফিরেও তা দেখে নাই। সেটা ওর ব্যাপার। এই মাইয়াগুলো প্রতিদিন বিরক্ত করেই চলে, ওদের যেন কোথাও শান্তি নেই। যেখানে যাই সেখানে ওরা জ্বালাতন করেই যাচ্ছে। প্রায় 1 মাস পর শুভা আর রাইসা ক্লাসে গেল। আমি বাইরে বসে আছি, ওদের জ্বালায় ক্লাসে থাকতে পারছি না। একদিন ক্লাসে থাকলে আরেকদিন বাইরে থাকতে হয়। গাড়িতে বসেছিলাম, কেন জানি গাড়ি থেকে মাথা বের করে পেছনে তাকালাম। তখনই দেখলাম 2 মাস আগের যে ছেলেটা মেরেছি ওই ছেলেটা। ওদের সাথে আরো অনেকে আছে। গাড়িটা জোরে চালিয়ে পিড়ির সামনে নিয়ে গেলাম। দরজা খুলে রেখে তাড়াতাড়ি দৌড়ে একতলা ম্যাডামের রুমে গেলাম। সবাই আমাকে দেখে তাকিয়ে আছে, দৌড়ে আসতে হাঁপাচ্ছি। তাই কি হয়েছে তামিম, এমন করছো কেন? তাড়াতাড়ি চলেন। আরে কোথায় যাব সেটা তো বলবে। এত সময় হাতে নেই। শুভা অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে শুভা আর রাইসার হাত ধরে দৌড় দিলাম। ওদের উপরে আসতে দেখে অন্যদিকে গিয়ে অন্য সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। তারপর গাড়িটা চালানো শুরু করলাম। ওরাও গাড়ি নিয়ে তাড়া করলো, কিন্তু ধরতে পারলাম না। তাই এবার আর কোনো বিপদ হলো না। ওনার উপর কেন এত হামলা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কি চায় ওরা, কিছুই তো বুঝলাম না। বাড়িতে এসে দেখি আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আঙ্কেল, আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তোমার কাজ কেমন চলছে? জি ভালো। ভালোভাবে করো আর নিজের খেয়াল রেখো। আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি বলবা বলো। না আঙ্কেল, কিছু না। কে হামলা করে ম্যাডামের উপর সেটা জানতে চাইছিলাম। এটা জানতে চেয়ে যদি কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনাটা সামনে চলে আসে, থাক বাবা, কেঁচো খুঁড়তে গিয়ে আবার সাপ বের করার ইচ্ছে নেই আমার। তামিম, কি ভাবছো? কিছু না আঙ্কেল। তোমার 2 হাতে কাটার দাগ কেন? আগে তো কোনোদিন দেখিনি। আঙ্কেল তেমন কিছু না, পড়ে গিয়ে কেটে গেছে। তুমি আমাকে বোকা পাইছো? আমি দেখছি অনেকটা কেটেছে। এটা পড়ে গিয়ে হয়নি। কি হয়েছে বলো তো? আঙ্কেল কিছু না, ফ্রেশ হয়ে আসি আমি। সত্যি করে বলো কি হয়েছে। আমি বলছি কি হয়েছে। আন্টি প্লিজ। তামিম চুপ করো, আমাকে আজকে বলতে হবে। আন্টি। কোনো কথা বলবা না তামিম, আমাকে বলতে দাও। আর আজকেও যে হামলা করতে চেয়েছিল তামিমের জন্য পারে নাই, ও দুজনকে নিয়ে পালিয়ে আসছে। আন্টি সবটাই যখন বলে দিলেন তাহলে এটা বলেন, এসবের পিছনে কে আছেন? বাবা, আমাদের চারিদিকে অনেক শত্রু, ওরা এসব করেছে। আঙ্কেল আমি ফ্রেশ হয়ে আসছি। যাও, আমি অপেক্ষা করছি। আঙ্কেল আপনারা খেয়ে নিন, আমি খাবো না। কেন বাবা?
আমার খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো একটু, আপনারা খেয়ে নিন। কি আর করা, তবে রাতে একসাথে খাবো। সেটা তো দেখাই যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। তামিম, এখানে এসো, একটু আড্ডা দেব। আঙ্কেল, আমি এখানে ঠিক আছি তো। আরে এসো তো। বসো, একটা কথা বলছি শোনো, আমি শোভার বিয়ে দিয়ে দেবো। শুভার বিয়ের কথাটা শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। তাহলে কি আমি শুভাকে হারিয়ে ফেলতে চলেছি? না, তামিম হারিয়ে যাওয়ার পাত্র নয়। তবুও নিজেকে সংযত রেখে বললাম, আঙ্কেল, এটা কি বলেন? ম্যাডাম তো এখনো পড়ালেখা শেষ হয়নি, এখন বিয়ে দিয়ে দিলে ওনার কেরিয়ারের কি হবে? ক্যারিয়ার পরে, আগে আমি আমার মেয়ের সুরক্ষা চাই। আমি আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি। ও আমেরিকাতে থাকে। বিয়ের পরে শুভাকে নিয়ে যাবে আমেরিকায়। ওখানে আমার মেয়ে সুরক্ষিত থাকবে। তাহলে কি সত্যি শুভাকে আমি হারিয়ে ফেলবো? না তামিম, কখনোই হতে পারে না। ওরা কি শুভাকে বিয়ের পরে পড়াবে? সেটা ওদের ব্যাপার। আমি এ মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেবো শুভার। তুমি যা ভালো বুঝবে তাই করো। যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম, তারও নাকি বিয়ে ঠিক করে ফেলছে। খুব কি দরকার ছিল? আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলাম। একটু পর রাইসা এসে বলল, তামিম, আসবো? এসে তো পড়েছ, আবার বলার কি দরকার আছে? আমাদের তো লাইন পরিষ্কার হয়ে গেল। কিসের লাইন? শুভার পরে তো আমার সিরিয়াল, তাই বলছি আমাদের লাইন পরিষ্কার হয়ে গেল। ম্যাডামের পরে আপনার সিরিয়াল, ঠিক আছে, তাতে আমার লাইন পরিষ্কার হবে কেন? আমাদের লাইন পরিষ্কার হবে না কেন? আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করব না। কি? শুনো নাই, আবার বলছি, আমি তোমাকেই বিয়ে করব। জীবনেও না। কেন করবা না? আমার কোন দিক দিয়ে কমতি আছে? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? তাছাড়া আপনার মতন পেতনিকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। এই তামিম, আমি পেতনি? না, পেতনির রানী। তোরে আমি দেখে নিব তামিম। ভাগেন তো। দাঁড়া, তোর খবর আছে। কয়টা খবর? কোন চ্যানেল? সংবাদ পড়বে কে? রিপোর্টারকে? ক্যামেরাম্যানকে? বিরক্তিকর ছেলে একটা। রাগে হনহন করে চলে গেল। একটু লজ্জাও নেই মাইয়ার, এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি জীবনও তো এই মাইয়াকে বিয়ে করব না। এমনিতেই টেনশনে আছি কিভাবে শুভার বিয়ে আটকাবো তা নিয়ে, আর উনি আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে। ধুর, কিছুই ভাল লাগে না। রাতে আঙ্কেল এসে ডেকে গেলেন খেতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে। ম্যাডামকেও দেখছি। ওদিন একসাথে বসে খাওয়ার অপরাধে ঘুমাতে দিল না, সাথে 12টা থাপ্পড় দিল। ভুলেও তো সবার সাথে বসে খাবো না, এমনিতেই প্রতিদিন সবার সাথে খেতে হয়। আঙ্কেল থাকে না, আর ম্যাডামও নিচে আসবে না, তাই ম্যাডামের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হতো উপরে। শুভা, কি ভাবছো? বসো। না আঙ্কেল, আমি ঠিক আছি। ঠিক আছে মানে কি? বসতে বলেছি, বসো। আঙ্কেল, আমি বসবো না, আমার খাবারটা আমাকে দিয়ে দেন, আমি সোফায় বসে খেয়ে নেব। আমাদের সাথে বসতে কোনো সমস্যা? আঙ্কেল, সমস্যা কিছু নেই, এমনিতেই ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সোফায় বসো। একটু পর। তামিম, শুভার বিয়ের সবকিছুর দায়িত্ব কিন্তু তোমার। আঙ্কেল, আমার মনে হয় না আমি পারবো কিছু করতে, আমাকে ছেড়ে দিন। রোমিও, তুমি পারবে। আমাদের বিশ্বাস তুমি সবটা সামলে নিতে পারবে। আমার কিন্তু তা মনে হয় না আন্টি, আমাকে মাফ করবেন। কোনো কথা শুনতে চাই না, তোমাকে সবকিছু করতে হবে। যদি কোনো কিছুর ভুল হয় তখন কিন্তু আমি দায়ী নই। ঠিক আছে, তাহলে দায়িত্ব নিয়ে নিলাম, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? ম্যাডামের বিয়ের পর কিন্তু আমি চলে যাব। ম্যাডামের বিয়ে হয়ে গেলে তো আমার আর কোনো কাজ নেই এখানে। সেটা তখন দেখা যাবে। কিন্তু বিয়েটা কবে আঙ্কেল? আগামী শুক্রবার। হাতে মাত্র 4 দিন। 4 দিনে এত কিছু করব কি করে? তোমার যেভাবে ইচ্ছে সেভাবে করবে। যত টাকা লাগবে আমি দেব, তুমি শুধু আয়োজন করো। চেষ্টা করব। বুঝি না, আঙ্কেল আমাকে বিয়ের দায়িত্ব দিল, আমি বিয়ে ভাঙানোর চেষ্টা করতে চাচ্ছি, কিন্তু এখানে কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। হাতের কাছে পেলে আমাকে মনে হয় কাঁচা চিবিয়ে ফেলবে। কি মেরে বাবা, বিয়ে কি আমি ঠিক করেছি নাকি? আমি কি বলেছি আঙ্কেলকে যে ম্যাডামের বিয়ে দিতে? এসব তো ম্যাডামের বাবা মানে আঙ্কেল করেছে ম্যাডামের জন্য। তাহলে উনি কেন এমন হিংহির মতন তাকিয়ে আছে আমার দিকে? বিয়ে করার ইচ্ছে না থাকলে বলে দিতে পারছে না কেন? ওইদিকে তাকিয়ে দেখি কানন দাঁত কেলাচ্ছে। এই মাইয়ার কোনো কিছু মাথায় ঢুকছে না, বড়ই আজীব এক জন্তু। যতটুকু পারছি ততটুকু করছি, এর বাইরে কিছু করা সম্ভব না। এত কম সময়ের মধ্যে যে এত কিছু করতে পেরেছি সেটাই কম কিসের। যাক, আর বডিগার্ডের কাজ করতে হবে না।
আজকে গায়ে হলুদ, কালকে ম্যাডামের বিয়ে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আর পারি না। ম্যাডামকে হলুদ লাগাতে ব্যস্ত সবাই, আর আমি আমার কাজ নিয়ে আছি। কিছুক্ষণ পর রাইসা সহ একদল রমণী আমার দিকে ওড়ার মতন তেড়ে আসছে। প্রথমে মনে হলো এমনি হলুদ ছোঁয়াছুঁই করার জন্য দৌড়াচ্ছে, পরক্ষণে খেয়াল করে দেখলাম রমণীদের নজর খারাপ, সবার নজর আমার উপর। তার মানে ওরা আমাকে হলুদ লাগাতে আসছে। দৌড়া তামিম দৌড়া। দৌড়াতে দৌড়াতে গিয়ে খাটের নিচে লুকালাম, তবুও বাঁচতে পারলাম না। আমাকে লুকাতেই আন্টি দেখে ফেলেছে, তাই আন্টি রাইসাদের বলে দিয়েছে আমি কোথায় আছি। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গিয়ে শুয়ে পড়লাম। আজকে থেকে কালকের কাজের চাপটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি থাকবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজ তাড়াতাড়ি শুরু করলাম। এদিকে কাজে তদারকি করছি আর ম্যাডামের বডিগার্ডেরও কাজ করছি। বলা যায় না কখন কে অ্যাটাক করতে পারে। খুব কষ্ট হচ্ছে, যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম তার বিয়ে আমি নিজের হাতে দিচ্ছি। এখন কি করব, কোনো উপায় তো পেলাম না বিয়েটা ভাঙার। তাহলে কি শুভাকে আমি হারিয়ে ফেলবো? এরই মধ্যে বাবা কল দিল আমায়। আমি একটু আড়াল হয়ে চলে আসলাম। এরপর কলটা রিসিভ করে আব্বুকে বললাম, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো বাবা, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি ট্রিপে গেলে কিন্তু 2 মাস হয়ে যাচ্ছে, তোমার এখনো আসার কোনো মতলব নাই কেন? বাবা, এখানে একটা কাজে আটকে পড়েছি, আর কয়েকদিনের মধ্যেই চলে আসবো। তোমার সাথে পরে কথা বলছি আব্বু। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আব্বু, তুমি নিজের খেয়াল রেখো। আমি কল কেটে দিয়ে বিয়ের স্টেজে আসলাম, কিন্তু এখনো বর আসার নামগন্ধ নেই। দেখতে দেখতে 2টা বাজলো, বর আসার কোনো নামগন্ধই নেই। আঙ্কেল ফোন দিয়েই যাচ্ছে 2টার পর থেকে, কিন্তু কেউ ফোন তুলছে না। অবশেষে বিকাল 4টায় ফোন তুলে জানায় যে যার সাথে বিয়ে হওয়ার কথা সে 2 বছর আগে বিয়ে করে ফেলেছে। আঙ্কেল অনেকক্ষণ কি নিয়ে যেন ভাবলো, প্রায় 15 মিনিট পর এসে আমাকে ডেকে রুমে নিয়ে গেল। তামিম, তুমি বাবা আমার মেয়েটাকে বিয়ে করো। কিভাবে সম্ভব আঙ্কেল? তুমি চাইলে সম্ভব। আঙ্কেল, আমি আপনার সব কথা মানতে পারবো, কিন্তু বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন? আঙ্কেল, আমি এখন ম্যাডামকে বিয়ে করলে খাওয়াবো কি, রাখবো কোথায়? আচ্ছা, আমি তো গরিবের সন্তান। আমার সাথে যদি ম্যাডামের বিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা একবার ভেবে দেখুন। আমি তো আমার মেয়ের ভালো চাই, ও তোমার কাছে থাকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি গিয়ে রেডি হয়ে এসো, আমি এখানে আছি। অবশেষে আমি বিয়ের পিঁড়িতে। আঙ্কেল নিজ হাত ধরে নিয়ে গিয়ে ম্যাডামের পাশে বসিয়ে দিল। আমি জানি আমাকে বিয়ের পোশাকে দেখে অনেক মেয়েরই কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো কিছুই করার নেই। আব্বু আম্মুকে দেখলাম অনেক খুশি। আঙ্কেল অনেকক্ষণ কথা বলল দুজনের সাথে, কি বলছে কে জানে। ম্যাডামের পাশে বসার পর প্রথম চোখটা পড়ল রাইসার দিকে। মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে। আমি জানি যে ও আমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। তবে আমি এতটুকু জিনিস এখন থেকেই বুঝতে পারছি যে এই বিয়েটার পর থেকে আমার কপালে অনেকগুলো থাপ্পড় আছে। কয়টা আছে সেটা জানি না। থাপ্পড় খেলেও সমস্যা নেই, অন্তত যাকে মনে জায়গা দিয়েছি তাকেই বিয়ে করতে পেরেছি, এটাই অনেক। বিয়ের সব অনুষ্ঠান শেষে ম্যাডামকে রুমে নিয়ে গেল। আমি টুপ করে আমার রুমে ঢুকে বিয়ের পোশাক ছেড়ে একটা জিন্স আর টি শার্ট পরে বাইরে বের হলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কিছু মাথায় ঢুকছে না। রাত 10টায় বাসায় ঢুকলাম। এত রাত করে বাড়ি ফিরতে কেউ দেখেনি। বাসায় ঢুকেই দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে। আমাকে দেখে আন্টি বলল, তামিম, কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। তোমাকে তো বিয়ের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলে? ভালো লাগছে না, তাই একটু বাইরে বের হয়েছিলাম। বুঝলাম, এখন খেতে আসো। জি ম্যাডাম, খাবেন না আন্টি? শুভা এখন থেকে তোমার বউ, ম্যাডাম না, ঠিক আছে? আর আমাদের দুজনকে তুমি মা বাবা বলে ডাকবে। আগে ম্যাডাম আমাকে মেনে নিক, তারপর ভেবে দেখব। তাও ঠিক বলছো, এখন খেয়ে নাও। রাইসা চুপচাপ খাচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি জানি মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে যেতে দেখলে কে বা ভালো থাকতে পারে। খুব কষ্ট হচ্ছে রাইসার জন্য, কিন্তু আমার কিছু করার নেই। চুপচাপ খেয়ে নিলাম। সারাদিন ক্লান্তি ভর করে আছে আমায়। এখন একটা ঘুম দিতে পারলে ভালো হতো। তামিম, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তা তো বুঝলাম, কিন্তু ওই দিকে কেন? কোথায় যাব? আমার রুম তো ওটাই। আজ থেকে তোমার আর শুভার রুম একটা, আর আজকে তোমাদের বাসর রাত। তুমি উপরে শুভার রুমে যাও। রাইসা বলছে এই কথা। ও কিভাবে পারলো এত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে?
যাক, ভালোই হলো। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই ভালো হবে তার জন্য। ওই তামিম, কি ভাবছো? না, কিছু না। তাহলে যাও শোভার রুমে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিই। লাগবে না। আরে চলো তো। রাইসা জোর করে বাইরে থেকে ধাক্কা দিয়ে ম্যাডামের রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। আমার এখন কি করা উচিত আমি বুঝতেও পারছি না। সোফায় গিয়ে কি শুয়ে পড়বো নাকি ম্যাডামের সাথে কথা বলবো? রুমের মধ্যে পায়চারি করছি আর ভাবছি কি করব। এদিকে ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, আমার গতিবিধির উপর নজর রাখছে। প্রায় 45 মিনিট ভেবেও কিছু পেলাম না। আরো 5 মিনিট পর ম্যাডাম প্রথম মুখ খুলল। বান্দরের মতো লাফাচ্ছিস কেন? ম্যাডাম, লাফাচ্ছি না তো, ভাবছি। কি ভাবছিস? বলা যাবে না। না বললে নাই। তোর কথা শোনার শখ আমার নাই। ম্যাডাম, আজকের এই বিয়ের জন্য আমি দায়ী না। তাহলে কে দায় বল? আপনার বাবা, উনি জোর করে বিয়ে দিয়েছে। আমি কি করব বলেন? বিয়ে দিচ্ছে, শেষ। আর কোনো কথা নাই। আমি তোরে মানবো না। আমার ঠেকা পড়েছে নাকি? ওই শোন, আমি তোরে আমার বর হিসেবে মানবো না। কোনোদিনও যদি স্বামীর অধিকার নিয়ে আসিস তো সেই দিন দেখবি তোরে আমি কি করি। আমি এখন একটু ঘুমাবো, আসি। ওইদিকে কই যাস? আমার রুমে ঘুমাবো। রায়সার রুমে যাবি না বলে দিলাম। ম্যাডাম, এখানে রাইসার কথা আসছে কেন? তোর তো আবার ওর সাথে ভাব বেশি। এখন যদি ওর কাছে চলে যাস, তাতে আপনার কি? বেশি কথা বলবি না। যা, কোথায় যাবি? আমার ঘুম পাচ্ছে। কত বড় ফাজিল মাইয়া, নিজে তো বাসর ঘরের জায়গা দেয় নাই, আবার রাইসার কথা বলছে। আমি লুচ্চা, বদমাশ, ইতর, চরিত্রহীন হতে পারি, তাই বলে অন্যর দিকে নজর দিব কেন? ঘরের বউ থাকতে এমনিতেই শুভা পাখি, আমি তোমাকে ভালোবাসি, অন্য কারোর দিকে নজর দেওয়ার প্রশ্নই আসে না। আমি আবারও ওই দিকে তাকালাম। ইস, দেখতে বউ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পরী বসে আছে বিছানায়। আচ্ছা, পরীদের তো ডানা থাকে, আমার বউয়ের কি ডানা ছিল? যদি ডানা থাকতো তাহলে তো দেখতাম। আজকে প্রথম ম্যাডামকে শাড়ি পরা অবস্থায় দেখেছি। অন্য মেয়েরা তো শখ করে হলেও শাড়ি পরে, কিন্তু উনি তো কখনই শাড়ি পরেনি। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে দুলাভাইয়ের ডাকে ঘুমটা ভাঙলো। কে ডাকলো তার কোনো খবর নেই। কে এই রমণী সকাল সকাল দুলাভাই করে দরজা খটকাচ্ছে? গুড মর্নিং দুলাভাই। শুধু তাকিয়ে আছি। এই মাইয়ার এমন আচরণ দেখে আমি তো পুরোই টাস্কি। দুলাভাই, কি দেখছেন? আপুকে দেখেন নাই কালকে? না, দেখি নাই আপুকে। আমি তো নিজে নিয়ে গেলাম আপনাকে আপুর রুমে, বাসর ঘরে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? কালকে কি আপনি আপুর সাথে বাসর করেন নাই? কে বলেছে করি নাই? করছি তো। তাহলে আপনি এখানে কেন? আপনার আপু বলেছে সকাল 10টায় উঠতে। আমি যদি ওখানে থাকি তাহলে আপনি ডিস্টার্ব করলে ঘুমাতে পারবেন না, তাই আমারে সকাল সকাল এখানে পাঠিয়ে দিল। দুলাভাই, আপু কি দিল কালকে রাতে? যা দিল তা তো বলা যাবে না। ভাইয়া বলেন না, আমি ছাড়া তো কেউ জানবে না। আপনাকে বলবো কেন কালকে রাতের কাহিনী? ভাইয়া বলেন না প্লিজ। বলবো। বলেন। আমার লজ্জা করছে। ইস, মেয়েদের মতো লজ্জা পাওয়ার কিছু হয় নাই, বলেন। বলবো। আরে বাবা বলেন না। বাস। কি? কালকে রাতে আপনার আপু আমারে বাস দিছে। এই কথাটা আরো আগে বলে দিলে কি হতো? আগে না বলি বা পরে বলি, কথা তো বলেছি নাকি? তা কেমন বাস দিল? লম্বা, তেল মাখানো লম্বা লম্বা বাস দিল। ভালো করছে। এখন উঠে আসুন, আর জিম করতে যেতে হবে না। বিয়ে তো হয়ে গেছে, কেউ পড়বে না। কি মেরে বাবা! জানি মেয়েটি ফাজিল, তবে এতটা যে ফাজিল সেটা জানতাম না। কথা বাড়িয়ে লাভ নেই, খেয়ে আসি। তামিম বাবা, তোমাকে একটা কথা বলি। আমার মেয়েটিকে কোনোদিন কোনো কিছু জোর করে করাতে পারিনি। ওর যা ভালো লাগে ও তাই করে। আমি জানি না ওই বিয়েটা মেনে নিয়েছে কিনা, তবে তুমি এতদিন যেভাবে ওর পাশে ছিলে সারা জীবন সেভাবে থাকবে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমি বিকালের ফ্লাইটে চলে যাচ্ছি, আর বিকালে তোমরা ঢাকার দিকে রওনা হবে। কেন আঙ্কেল? আমার একটা বাড়ি আছে ওখানে, সেখানে তোমরা দুজনে থাকবে আজ থেকে। আঙ্কেল, আমার থাকার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা করবে। আচ্ছা ঠিক আছে। বিকেলে আঙ্কেলকে বিদায় দিয়ে আমার ফার্ম হাউসের দিকে রওনা হলাম। কি ব্যাপার, ম্যাডাম এত শান্ত হয়ে আছে কেন? এমন শান্ত থাকতে তো ম্যাডামকে আগে কোনোদিনই দেখিনি। তবে কি আমার উপর আজকে কোনো ঝড় আসতে চলেছে? গাড়িতে উঠে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে পড়লাম আর ম্যাডামের পিছনে গিয়ে বসলাম। আঙ্কেলকে বারবার বারণ করা সত্ত্বেও ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিল সাথে। 2 ঘন্টা পর আমার ঢাকার বাড়িতে পৌঁছালাম। রাত 12টায় গিয়ে বাসায় ঢুকলাম। বাড়িতে ঢুকে দেখি
রাহাত বসে আছে আর বাড়িটা গুছিয়ে ফেলেছে। আমি ওখানে আসার আগে রাহাতকে বলে দিয়েছিলাম যে আমি ফার্ম হাউসের দিকটায় যাব, তাই যেন ফার্ম হাউসটা পরিষ্কার করে ফেলে, কিন্তু মনে হচ্ছে এখনো পরিষ্কার করা হয়নি। কেমন যেন একটা গন্ধ আসছে। আমি চারিপাশে তাকিয়ে দেখছি আর শুভা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। কে বারণ করেছে আপনাকে ঘুমাতে? গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়বো মানে কি? আমি কি না খেয়ে ঘুমাবো নাকি? তো খেতে বারণ করেছে কে? খাবার পাবো কোথায় আমি? তুই গিয়ে নিয়ে আয়। কোনটা করবেন সেটা বলেন। আগে খাবেন নাকি ঘুমাবেন? দুইটা করব। আগে কোনটা করবেন? খাবো। কি খাবেন? বিরিয়ানি খাবো। সাথে আর কিছু লাগবে? একটা প্রাণ আপ নিয়ে আসবি। টাকা দেন। এই, তোর লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে? লজ্জা করবে কেন? টাকা তো আমি রেখেছি আপনার ব্যাগে। কি? আপনি ব্যাগ খুলে দেখেন। কখন রাখছিস? রেখেছি বলা যাবে না। এখন টাকা দেন, না হলে পরে কিছুই পাবেন না। এই নে। 200 টাকা দিয়ে কি পাবো ম্যাডাম? কি ভাবি তুই বল? 2টা বিরিয়ানির প্যাকেট পাবো আর একটা প্রাণ আপ পাবো। ঠিক আছে, তো আর কি? আর কি মানে? সকালের নাস্তা যে করবেন, আটা ময়দা কিছু তো লাগবে, তাই না? বেশি কথা বলবি না। সকালেও বাইরে থেকে নিয়ে আসবি। এখন তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই দাঁড়া। আবার কি? আমি কি দাঁড়িয়ে থাকবো? বসতেই বা বাধা দিল আপনাকে কে? আমি কি এই ময়লায় বসবো নাকি? পরিষ্কার করে দিয়ে তারপর যাবি। পারবো না। আপনি ঘুমাবেন, আপনি করেন। মাথা গরম করবি না বলে দিলাম। মাথা গরম হলে তো ভালো। কেন? চায়ের জন্য পানি গরম করব। তোরে খাইছি, দাঁড়া। কে শুনে কার কথা? নাইট খাইতে না চাইলে দৌড়াতামই। খাবার নিয়ে বের হয়ে ল্যাম্পপোস্টের আলোয় চুপচাপ হাঁটছি আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। ছিলাম বডিগার্ড আর এখন বর হয়ে গেলাম। তাও আবার যে সে বর না, বডিগার্ড থেকে বর। বডিগার্ড বর হয়ে গেল। অবশ্য ভালোই হয়েছে। যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি। কি কপাল আমার। কয়জনের ভাগ্যে এমনটা হয়। ভাবতে ভাবতে বাসায় পৌঁছালাম। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল ম্যাডাম। ওই বান্দর, তুই এতক্ষণ কি করছিলি বাইরে? খাবার আনতে গেছি। এতক্ষণ লাগে? সময় লাগবে না নাকি? তাই বলে এতক্ষণ লেট করবি? আমি সেই কখন থেকে বসে আছি তোর জন্য। সূর্য কোন দিকে উঠলো? রাতের আকাশে। তুই সূর্য দেখেছিস কোথায়? সেটা পরের কথা। আগে বলেন আমার জন্য অপেক্ষা করার কারণটা কি? খিদে লাগছে কখন থেকে, খাবার নিয়ে আসবি তাই। ও, এই নিন আপনার বিরিয়ানি। বসবো কোথায়? ও আল্লাহ, আমায় উঠায় নাও না কেন? কোথায় বসবে সেটাও নাকি আমি ঠিক করে দেব? ওই চুপ। সব জায়গায় তো ময়লা জমে আছে। কোথায় বসবো? তুই সোফাটা পরিষ্কার করে দে, আমি সোফায় ঘুমাবো। হে, শখ কত! আমি ঘুমাবো ফ্লোরে, আপনি যে কোনো একটা রুম পরিষ্কার করে ঘুমাবেন। ওই, আমি তোর ম্যাডাম, আমি যা বলবো তুই তা করবি। কোন উপন্যাসে লেখা আছে? তোর জন্য উপন্যাস খুঁজতে পারবো না, যেটা বলছি সেটা কর। ঠিক আছে ম্যাডাম, আপনি খেয়ে নিন। এই মাইয়ার উপর সাড়া পড়ু। সোফায় রাত কাটিয়ে দিব ভাবছি আজকে, কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল। এই মাইয়ার জন্য তাও হলো না। আমি রাহাতকে কল দিলাম যাতে বাসায় আসতে যেতে আমার রুম পরিষ্কার করতে সুবিধা হয়। রাহাত আসতে আগে শুভার জন্য একটা রুম পরিষ্কার করে নিলাম। এরপর শুভা যেতেই আমি আর রাহাত অন্য আরেকটা রুম পরিষ্কার করতে লাগলাম। এই ফার্ম হাউসটা 4টা রুম, একটা কিচেন আর 2টা বাথটাব আর বাথরুম। এরপর দুজনের পুরো বাড়িটা পরিষ্কার করতে করতে রাহাত বলল, স্যার তাহলে বিয়েটা করেই ফেললেন? এক প্রকার জোর করি। জোর করে মানে বুঝলাম না স্যার। এরপর আমি বিয়েতে ঘটে যাওয়া সবকিছু বললাম। সব শুনে রাহাত বলল, তার মানে বড় স্যার কিছুই জানে না? আর কিছু বলতে যেও না। আচ্ছা ঠিক আছে স্যার। দুজনেই রুম পরিষ্কার করতে করতে রাত 2টা বেজে গেল। দুজনেই খেয়ে 2 রুমে চলে গেলাম। আমি রুমে যাওয়ার আগে একবার শুভার রুমের দিকে খেয়াল করলাম। বাহ, এলোমেলো চুলগুলো খুব সুন্দর লাগছে ওর। আর কত সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। মন চাইছে গিয়ে একটু ছুঁয়ে আসি। না, এটা সম্ভব না। যতদিন না পর্যন্ত শুভা আমাকে মেনে নিচ্ছে ততদিন আমি ওকে স্পর্শ করব না। আমি রুমে চলে আসলাম। এসেই ঘুম দিলাম এবং একটা ভালো ঘুম হলো, কিন্তু সকালে আর শান্তিতে ঘুমাতে পারলাম না। 2টায় ঘুমাইছি, সেখানে সারাদিনের ক্লান্তি কাটিয়ে ঘুম থেকে উঠতে উঠতে 10টা না হোক 8টা তো বাজতে হবে। কিন্তু না, সেটা আর হলো না। সকাল সকাল ম্যাডামের চিল্লানিতে ঘুম ভাঙল। ম্যাডাম, সকাল সকাল এত চিল্লানি শুরু করে দিলেন কেন? চিল্লানি দেব না তো কি করব তুই বল? কাল রাতে মশা কামড়িয়ে কামড়িয়ে আমারে শেষ করে দিল। তার উপর ঠান্ডা লাগছিল,
তুই একটা চাদরও দিলি না গায়ে। আমি এতটুকু ঘুমাতে পারিনি। ও আল্লাহ, আমি কোন মেয়ের পাল্লায় পড়েছি? উনি রাতে ঘুমাতে পারেন নাই বলে আমাকেও ঘুমাতে দেন নাই। প্রতিদিন তো সকাল 6টায় উঠিস, আর এখন 8টা বেজে গেছে, তারপর উঠেছিস। এমন করেছিস কেন? এখন যা নাস্তা নিয়ে আয়। হে, আমি যে সকাল 6টায় উঠি তা আপনি জানলেন কি করে? তার মানে আপনি আমায় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখেন? তোরে দেখতে যাবো কেন? তুই কে? নাস্তা নিয়ে আয়, খিদে লাগছে। যাচ্ছি, নাস্তা শেষ করে বললাম। ম্যাডাম, রাতে কি খাবার নিয়ে আসবো নাকি রান্না করব? বাইরের খাবার বেশি খেলে শরীর খারাপ করবে, তুই রান্না করে নিবি। পারবো না, আপনি করে নেন। বাবা কি বলছিল মনে নেই তোর? আমারে দেখে রাখতে বলেছে। দেখে রাখতে বলেছে, রান্না করে খাওয়াতে নয়। বেয়াদব, মুখে মুখে কথা বলিস, যা বলছি তাই কর। পারবো না, আমি খাবো না, রান্নাও করব না, সারাদিন কাজ করেছি, এখন ঘুমাবো। যা রান্না কর। শালার কপাল, বিয়ে করেছি কোথায় বউয়ের হাতে রান্না খাবো, কিন্তু এমন পোড়া কপাল, শুধু থাপ্পড় খাচ্ছি। ধুর, ভাল লাগে না। প্রথমে ভাবলাম রান্না করব না, পরে ভাবলাম রান্না না করলেও তো মেয়েটি খাবে না। দুপুরে কাজে ব্যস্ত ছিলাম বলে রান্নাও করা হয়নি, বাইরে থেকে কিছু নিয়েও আসা হয়নি। সকালে চিপস আনতে বলেছে, এগুলো ও খেয়েছে। সারাদিন বাচ্চাদের মতন বসে বসে যা পারি কিছু একটা রান্না করি, কিছু একটা তো খাওয়াতে হবে। রান্না শেষ করে ম্যাডামকে খেতে ডাকতে গিয়ে দেখলাম গান শুনছে মোবাইলে, ইয়ারফোন লাগিয়ে। সেটা ওনার বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমেই বোঝা যাচ্ছে। ম্যাডাম, চুপ। ম্যাডাম, চুপ। ও ম্যাডাম, ওই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? খেতে আসেন। খাবো না, তোর খাবার তুই খা গিয়ে। না খেলে আমার কি? রান্না করেছি, খেলে খান, না খেলে নাই, আমার কি? আমি খাওয়া শুরু করার পরেই ম্যাডাম এসে বসে পড়লো। আমি শুধু খাচ্ছি, ম্যাডাম যে এসেছে সেটা আমি জানি না, এমন ভাব করছি আমি। ওই প্লেট দে, খিদে লাগছে, খাবো। একটু আগেই তো বললেন খাবেন না, তাহলে এখন আবার খেতে এসেছেন কেন? তোরে বলবো কেন? তুই কে? আপনার বর। আবার যদি কোনোদিন তোর মুখে এই কথা শুনি তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার খেয়ে নিন। শুধু কি এই ভাত আর ডিম ভাজি? আজকের মতন এখানেই শেষ করেন। আমি খাবো না। না খেলে নাই, আমার কি? আমি এগুলো খাবো না, কিছু নিয়ে আয় বাইরে থেকে। পারবো না, আমার ঘুম পাচ্ছে খুব। আমি কি না খেয়ে থাকবো সারা রাত? রান্না করা আছে, খেলে খাবেন, না খেলে আমার কি? আমি খাবো না। ধুর, না খেলে না খাবি, রান্না করার দরকার কি ছিল? রান্না করেছি, খেলে খাবি, না খেলে মশা খা গিয়ে। হাত পা বিছানা ছাড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। বিছানাটা ভিজা ভিজা লাগছে কেন? তাহলে কি আমি হিসু করে দিছি? না, তা কি করে হয়? আম্মু তো বলে আমি নাকি ল্যাংটা কাল থেকেই বিছানায় হিসু করি না। আজকে কি সেই রেকর্ড ভেঙে ফেললাম নাকি? না, সেটা কি করে হয়? তাড়াতাড়ি করে উঠে বসে দেখি ম্যাডাম হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর মানে আমি রেকর্ড ভাঙি নাই, ম্যাডামই পানি ঢেলে দিয়েছে বিছানায়। ম্যাডাম, এটা কি হলো? আপনার জন্য কি একটুকু শান্তিতে ঘুমাতে পারবো না? ঘুমাবে মানে কি? আমি জেগে থাকবো, তুই ঘুমাবি? সেটা হবে না। অনেক ঘুমাইছিস, এবার উঠে নাস্তা রেডি কর। কালকে সারা রাত খিদে জ্বালায় ঘুমোতে পারিনি। আবার তো বিছানায় ছিল না, খোলা কি করে থাকে বলেন? বেশি কথা বলবি না, নাস্তা রেডি কর। যাচ্ছি। মেয়েটি কি একটুকু নরম সুরে কথা বলতে পারে না? সব সময় কেমন যেন একটা খিটখিটে করে কথা বলে, ভাল লাগে না। সবসময় ম্যাডামের জ্বালাতন, সাথে থাপ্পড় খেতে খেতে এগিয়ে চলছে আমার বিবাহিত জীবন। বউটা আমার রাগী হলেও কি হবে, কোনো খারাপ অভ্যাস নেই, তবে একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো স্বামীর গায়ে হাত তুলবে। এ মেয়ের হাতে এখন পর্যন্ত কয়টা থাপ্পড় খেয়েছি তার কোনো ঠিক নেই। বিকালে ঘুমাচ্ছি, এমন সময় মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে। তাড়াতাড়ি করে বাইরে বের হতে গিয়ে দেখি মোবাইলে আম্মুর নাম্বার ভাসছে। তখনই মনে হলো ভূমিকম্প হচ্ছে না, আমার মোবাইল ডাকছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো থাকতে দিলি কবে? আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি। বৌমা কেমন আছে? কার বউ? কিসের বউ? কিভাবে বউ হলো? ওই ফাজলামো হচ্ছে আমার সাথে। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, বিয়ে করেছি সেটা তোমাকে কে বলেছে? আমি এত কিছু বলতে পারবো না, আগে বল কবে আসবি বৌমাকে নিয়ে। আম্মু, তোমাকে আমি বলবো, কারণ এখনো আমাদের অনেক কিছুই বোঝাপড়া বাকি আছে। একেবারে তাড়ি নিয়ে আসবো সব বোঝাপড়া করে, বুঝেছো? আচ্ছা কবে আসবি? তবে তাড়াতাড়ি নিয়ে আসবি। আচ্ছা, দেখি কি করা যায়। দেখা দেখির কাজ নাই, আসতে হবে তোদের। আচ্ছা, আসবো। এ কেমন বায়না করলাম? মুরগিকে বলছে বাঘকে ডিনারের জন্য রাজি করাতে। বাঘ যদি আমায় চেপে ধরে তাহলে তো আমি শেষ।
রাতে ডিনার করার সময় আমি শুভাকে বললাম, ম্যাডাম আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারি না। আচ্ছা, কি কথা বলে ফেল। জানেন, আপনাকে যেদিন প্রথম নীল শাড়িতে দেখেছিলাম সেই দিন আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। নীল শাড়িতে আপনাকে একদম আকাশ থেকে নেমে আসা পরীর মতন লাগছিল। সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। তোমাকে কতটা ভালোবাসি ঠিক জানি না। তোমার প্রতি ভালোবাসা কোনো সাধারণ সমীকরণের জোট নয় যে সরল করে তার নির্ণয় করব। তোমাকে ভালোবাসা কোনো জ্যামিতিক সম্পাদ্য কিংবা উপপাদ্য নয় যে কোনো পেন্সিল দিয়ে এঁকে দেখাবো। তুমি জানো নিশ্চয়ই সক্রেটিস কতটা কুৎসিত দেখতে ছিল, কিন্তু গ্রিসের অপ্সরা তার প্রেমে মজেছিল। চণ্ডীদাস আর রজনীকে চেনো নিশ্চয়ই। 12 বছর যাবৎ চণ্ডীদাস রজনীর জন্য অপেক্ষা করেছে। আমিও ঠিক এমন বিশুদ্ধ প্রেম খুঁজছি। তোমাকে ঠিক এই বিশুদ্ধ ভালোবাসা দিতে চাই। প্রেমের পুঁথি লিখতে আসিনি। কে তার প্রিয় মানুষকে কিভাবে মনের কথা জানায় সেটা আমার জানা নেই, জানার প্রয়োজন বোধও করি না। আমি রবীন্দ্রনাথের কাব্য পড়ে প্রেম শিখিনি যে কাব্য করে ভালোবাসা জানাবো। আমি নজরুলের মতন করে বলতে পারবো না তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয় বলে ভালোবাসি জানাবো। আমি প্রেমের মানুষ নই, আমি রাগী, আমি অভিমানী, তারপরেও তোমাকে ভালোবাসি। অন্যদের মতন নই, নিজের মতোই ভালোবাসি। তুমি একটু বিশুদ্ধ প্রেম দিও। আমি এই প্রেম নিয়েই তোমার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবো। ম্যাডাম আপনি কি আমায় ভালোবাসবেন? আমার না আর রোজ রোজ আপনার চর খেতে ইচ্ছে করে না। আমাকে একবার একটু আপনার শরীরের অধিকার দিবেন? এই বলে মাথা নিচু করে থাকলাম। শুভা আমার দিকে হাত এগোতেই আমি মাথা নিচু করে ফেললাম। যদি আবারও থাপ্পড় মারে আমাকে এভাবে ভয় পেতে দেখে শুভা বলল, আচ্ছা, আমিও তোকে ভালোবেসে ফেলেছি। যেদিন তুই আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলি সেদিন থেকে তোর প্রেমে পড়ে গেছি। সেদিন থেকে প্রতিনিয়ত তোর কথা মনে করি। তুই যখন অন্য মেয়েদের সাথে কথা বলতিস তখন কেন যেন আমার খুব হিংসে হতো। আচ্ছা, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? শুভার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ শুভা আমাকে ভালোবাসে। ম্যাডাম আপনি যদি আমাকে ছেড়ে না যান তাহলে আমিও আপনাকে কখনো ছেড়ে যাব না। তুই এখন আমাকে ম্যাডাম ডাকছিস কেন? এখন তো আমি তোর বউ। বউকে কি কেউ আপনি আপনি করে বলে? আপনি নিজেই তো আমাকে তুই করে বলছেন, আপনি তো আমাকে আর তুই করে ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাব। আচ্ছা যাও, আমি অন্য রুমে যাচ্ছি। কোথায় যাবে? অন্য রুমে যাওয়ার কথা বললে পা ভেঙে দিব। তাহলে আমি কোথায় ঘুমাবো? আমার সাথে একসাথে ঘুমাবে। আমি তো খুশি অনেকদিন পর বউয়ের সাথে একসাথে ঘুমাতে পারবো। আচ্ছা ঠিক আছে। দুজনেই রুমে চলে আসলাম। রুমে এসে আমি শুয়ে পড়লাম। শুভা এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি শুভার কপালে একটা ভালোবাসার পরও সেঁকে দিলাম। শুভা মাথা তুলে আমাকে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এভাবে সবসময় ভালোবেসে আগলে রাখবে তো? কখনো ছেড়ে যাব না। সব সময় নিজের বুকে আগলে রাখবো। এইরকম দুজনই আরো অনেক কথা বলে শুয়ে গেলাম। সকালবেলায় দরজার কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি দেখি শুভা এখনো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে তার মুখের উপর পড়েছে। আমি চুলগুলো সরিয়ে দিয়ে আস্তে করে মাথায় বালিশ রেখে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই দেখি 4 জন গার্ডস দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ওরা সবাই স্যালুট মারল। পিছনে দেখি রাহাতও আসছে। আমি রাহাতকে বললাম, রাহাত এসব কি? বড় স্যার বলছে আপনাকে আর ম্যাডামকে নিয়ে এক্ষুনি আহমেদ ভিলাতে যেতে। এক্ষুনি মানে কি হয়েছে? স্যার এত কিছু জানি না। স্যার শুধু বলেছে আপনাকে আর ছোট ম্যাডামকে নিয়ে বাড়িতে যেতে। আচ্ছা দাঁড়াও, আমি লাগেজ গুছাচ্ছি। আমি কি আপনাকে সাহায্য করব? না দরকার নেই। এরপর আমি আলমারি থেকে শুভার ব্যবহারের সব কাপড় নিয়ে নিলাম। এরপর লাগেজগুলো নিয়ে গাড়িতে ঢুকালাম। রুমে এসে দেখি শুভা এখনো ঘুমাচ্ছে। আমি শুভাকে কোলে তুলে গাড়িতে নিয়ে আসলাম। আমি গাড়িতে বসে শুভার মাথা আমার কাঁধে রাখলাম। এরপর গাড়ি স্টার্ট দিল এবং চলে আসি আমাদের ভিলায়। এখনো শুভা ঘুমাচ্ছে। কিভাবে পারে এত ঘুমাতে মেয়েটা? আমি আবারও পাজা কোলে করে ওকে আমার রুমে নিয়ে আসলাম। বাড়িতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি নিচে আসতেই বাবা বলল, এই মেয়েটাকে? তোমার বৌমা আর আমার বউ। আব্বু তোমাকে আম্মু কিছু বলেনি? তার মানে তুই বিয়ে করে ফেলেছিস? সেটা সবাই জেনে শুধু আমি ছাড়া? না, শুধু আম্মু আর রাহাত জানতো। কিন্তু মেয়েটা কার? রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে। কি বলিস? মানে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক রায়হান চৌধুরী? তো এভাবে বিয়ে করার কি দরকার ছিল? আমরা দুজনেই বন্ধু ছিলাম। আমাদের বললে আমরা আয়োজন করে বিয়ে করে দিতাম।
আসলে ব্যাপারটা তেমন না। এরপর আমি আগের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে আব্বু হাসতে লাগলো আর আম্মু বলল, শুনছো, তোমার ছেলে শেষ পর্যন্ত বডিগার্ড হলো? আরে এসব বাদ দাও তো, মেয়েটাও খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। কালকে এখানে আয়োজন করে না হয় ওদের আবার বিয়েটা দিয়ে দিব। আর রায়হান ভাইয়াকে এখানে আসতে বলো, অনেক দিনের বন্ধু ওরা আমাদের, আর আমাদের সম্পর্কটাও মজবুত হবে। এইদিকে এইদিকে কখন যে শুভা ঘুম থেকে উঠে গেছে। শুভা ঘুম থেকে উঠে রুমের চারিপাশে দেখতে লাগলো। না, এটা তো আগের সেই রুমটা না, এটা তো ভিন্ন আরেকটা রুম। আগের রুমটার থেকে এটা আরো ভিআইপি। শুভা রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখে আমি আরো 2জন মানুষ বসে আছে। তবে একজন লোককে সে চিনে, আরেকজন মহিলাটাকে সে চিনে না। আর শুভা ভাবছে আমার সাথে তাদের সম্পর্ক কি। হঠাৎ আমি দেখলাম শুভা একটু দূরেই দাঁড়িয়ে আছে। তা দেখে আমি আর আম্মু বললাম, আম্মু, তোমার বৌমার ঘুম ভেঙেছে এতক্ষণে। আরে বৌমা, এদিকে এসো। শুভা তো অবাক হয়ে গেল। তার মানে তামিম একজন মন্ত্রীর ছেলে? তাহলে এত নাটক করতে হয়েছে কেন? আমাদের বাড়িতে বডিগার্ড, তারপর বিয়ে, সবকিছু কি আব্বু আম্মু জানতো? শুভা আম্মুর পাশে গিয়ে আম্মুকে আর আব্বুকে সালাম করে আম্মুর পাশে বসলো। আম্মুর পাশে বসতে আম্মু বলল, ওগো, রায়হান ভাইয়ের মেয়ে যে এত বড় হয়ে গেছে, জানলে অনেক আগেই বাড়ির বউ করে নিয়ে আসতাম। আম্মুর কথা শুনে শুভা একটু লজ্জা পেল। এরপর আম্মুকে বলল, আন্টি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আরে পাগল মেয়ে, আন্টি রাখছো কেন? আমি তো এখন তোমার মা, মা ডাকবি। আচ্ছা আম্মু, কিন্তু তামিম আপনাদের ছেলে, কিন্তু এই 3 মাসে কখনো বুঝতে পারিনি তামিম একজন মন্ত্রীর ছেলে। ও এইরকমই ছোটবেলা থেকেই এভাবে থাকতে পছন্দ করে। তোমার কি এতে কোনো আপত্তি আছে? না আম্মু, আমার এতে কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে তো কথাই নেই। কাল একটা বড় আয়োজন করে তোমাদের আবার বিয়ের অনুষ্ঠান করব, সাথে তোমার আব্বু আম্মু আসবে। শুভা কিছু বলল না, উঠে রুমে চলে আসলো। আমিও তার পিছু পিছু রুমে আসলাম। রুমে আসতেই দেখি শুভা রাগী ফেস নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে শুভা বলল, তুমি মন্ত্রীর ছেলে, আমাকে আগে বলনি কেন? আগে বললে কি আর তোমাকে বিয়ে করতে পারতাম? তাই নাকি? কখন যে রুহি এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়ালই করিনি। তোমাদের মারামারি শেষ হলে আমি কি আসতে পারি? কেন নয়, আমার একমাত্র ননদ। এই ভাইয়া, তুই বাইরে যা। এরপর আমি বাইরে চলে আসলাম আর ওরা দুজনও গল্প করতে লাগলো। যাক, রুহি একজন সঙ্গী পেল। বড় করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করলো। সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিও এসেছে আর আমাদেরকে দেখতে লাগলেন। তখন দেখি রাইসার আঙ্কেল আন্টি আসছে। ওরা আমাদের কাছে এসে আমাকে বললেন, তামিম, তুমি যে রফিক ভাইয়ের ছেলে, আগে বলনি কেন? বললে কি আর আপনার এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে বিয়ে করতে পারতাম? আমার কথা শুনে উপস্থিত সবাই হাসতে লাগলো আর শুভা লজ্জায় আমার পিছনে মুখ লুকান। বাবা, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না, অনেক আদর করে বড় করেছি। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দোয়া করুন। বাবা মায়ের দোয়া সন্তানের প্রতি সবসময় থাকে। অনেকটাই রাত হয়ে গেল অনুষ্ঠান শেষ হতে। ছাদে বসে আছি, এমন সময় রুহি আর রাইসা এসে বলল, ভাইয়া, ভাবি কিন্তু তোর জন্য বসে আছে। আর তুই এখানে কি করতেছিস? আরে দুলা ভাই, আপনি এখনো বসে আছেন? আমার আপু যে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, তাড়াতাড়ি যান, আপু আবার রাগ করবে। রাগের কথা শুনে আমি তাড়াতাড়ি নিচে চলে আসলাম আর রুহি আর রাইসা আসছে। রুমে ঢুকেই আস্তে আস্তে এগোচ্ছি আর হার্টবিট বাজছে। শুভা খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি শুভাকে তুলে জড়িয়ে ধরলাম। তোমার জায়গা সব সময় আমার বুকে। এই চলো না, চাঁদ দেখি দুজনে। তুমি থাকতে আমাকে আবার চাঁদ দেখতে হবে কেন? শুভা লজ্জায় আমার বুকে মাথা লুকালো। আমি শুভাকে কোলে নিয়ে ছাদে চলে আসলাম। তারপর দুজনে গিয়ে দোলনায় বসলাম। দোলনায় বসে শুভা আমার কাঁধে মাথা রেখে বলল, তোমাকে অনেক অনেক ভালোবাসি, কখনো ছেড়ে যাবে না তো? কখনো ছেড়ে যাব না, ভালোবাসি যে তোমায়। তারপর দুজনেই চুপচাপ চাঁদ দেখতে লাগলাম। এই শোনো না। বলো, শুনছি। আমার না একটা বাবু লাগবে, একদম তোমার মতো। তাহলে চলো আব্বুর জন্য কাজটা সেরে ফেলি। তাই আমি শুভাকে কোলে নিয়ে রুমের দিকে আসতে লাগলাম আর শুভা আমার বুকে মুখ লুকালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। প্রিয় শ্রোতাগণ, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।